প্রশ্ন করছি এখন, না পড়লে উঠবোস, না পারলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। স্যার আমরা উঠবোস দিলাম না দিলাম আপনি কি করে দেখতে পাবেন বলুন তো? সে দেখিয়ে আমি দেখতে পাবো সব। আচ্ছা, পরের প্রশ্ন শোনো। ওয়েস্টেজ অ্যান্ড স্ট্যাগনেশন শিক্ষার কোন স্তরের সঙ্গে যুক্ত? ওয়েস্টেজ অ্যান্ড স্ট্যাগনেশন শিক্ষার কোন স্তরের সঙ্গে যুক্ত? ওয়েস্টেজ, রকেটের মতো উত্তর ঢুকছে। প্রশ্নটা বলছি, ওয়েস্টেজ অ্যান্ড স্ট্যাগনেশন কথাটা কোন স্তরের সঙ্গে যুক্ত, মানে কোন শিক্ষা স্তরের সঙ্গে যুক্ত ওয়েস্টেজ অ্যান্ড স্ট্যাগনেশন? ওকে, উত্তর চলে এসছে। ঠিক আছে, ফারহেনা ওকে, তানিয়া দিয়েছে কোঠারি প্রাইমারি। আচ্ছা, অন্তরা ওকে, রুমনা, রুমনা, ঝুম্পা, সিদ্ধার্থ, নার্গিস, চয়নিকা, ফারুক, সুনন্দা, অমিত, ডালিয়া, দেবস্মিতা ওকে। কোঠারি কমিশনের আর ওই প্রাইমারি এডুকেশনের স্তরে যুক্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এসইউপিডব্লিউ, এসইউপিডব্লিউ সম্পূর্ণ অর্থ কি? এসইউপিডব্লিউ এসইউপিডব্লিউ আমি বলে দিচ্ছি, এটা অনেকদিন তোমাদের লেখাইনি। আর দেখি স্যার এটা ওই এডুকেশন থেকে ধরছেন নাকি কম্পিউটার থেকে? এডুকেশনের প্রশ্ন, এটা সব জায়গায় প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, এডুকেশনের সঙ্গে যুক্ত বা অন্যান্য। শুভময়, শুভময় তুমি কোন গ্রুপে আছো? এসআই স্কুল গ্রুপে আছো তাই তো? এসআই গ্রুপে আছো, অন্য গ্রুপে নেই তাই তো? স্যার যখন থেকে হ্যাঁ স্যার, ডাকবেন বলবেন লিখবো, ঠিক আছে? স্কুল এসআই। আচ্ছা আচ্ছা, আর একটা গ্রুপে অ্যাড করেছি, আপার প্রাইমারি গ্রুপে অ্যাড করে দিচ্ছি। ওকে স্যার স্যার। হুম, যখন থেকে লেখাবেন বলবেন, মানে ওই কুঠারি কমিশন ছাড়া এডুকেশন আর কিছু পারবো না তো। কোঠারি কমিশন দেখো। আচ্ছা, কোঠারি কমিশন ছাড়া অন্য পারবে না তাই তো? আচ্ছা ঠিক আছে, পারবে না কেন, কমিশন থেকে সব করতে হবে তো। শুভময়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উত্তর দিয়েছে, দেখা পাচ্ছি অন্তরা দিয়েছে, ডালিয়া দিয়েছে, অমিত দিয়েছে, তারপরে হচ্ছে তোমার ময়ূখ দিয়েছে, অঞ্জন দিয়েছে, এই অঞ্জনা, মঞ্জিনা ওকে, সিদ্ধার্থকে। ঠিক আছে, এই দেখো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, এটা হচ্ছে তোমার এসইউপিডব্লিউ। ওকে, সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, ওই কর্মশিক্ষার ব্যাপারটা এর মধ্যে আছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দিয়েছি দেখলাম, এসইউপিডব্লিউ আমাদের রাজ্যের পাঠ্যক্রমে কোন বিষয়ের সঙ্গে যুক্ত আছে? এসইউপিডব্লিউ আমাদের রাজ্যের পাঠ্যক্রমে কোন বিষয়ের সঙ্গে যুক্ত আছে? অপশন দিয়েছে ইতিহাস, ভূগোল, ইংরাজি আর কর্মশিক্ষা। উত্তর ইতিহাস, ভূগোল, ইংরাজি এবং কর্মশিক্ষা। ঠিক আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক এডুকেশন কর্মশিক্ষার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তানিয়া, ময়ূক। আচ্ছা, ইপিসি মানে কি দিয়েছে? ইপিসি মানে অন্তরা, রুমনা, ফারহেনা, আচ্ছা ময়ূক ওকে, মঞ্জিনা, ডালিয়া, সুনন্দা, ঠিক আছে, পল্লবী, প্রিয়াঙ্কা, দেবস্মিতা, প্রথমা,
শুভময় অমিত, ঠিক আছে। ওয়ার্ক এডুকেশন বা এ দেখো এসইউপিডব্লিউ ওয়ার্ক এডুকেশন বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বিষয়টার সঙ্গে যুক্ত। আমরা এমন কিছু কাজ করব যেটা আমাদের সামাজিক কাজে লাগে, যেটা আমাদের কর্মসংস্থানের উপর বেশি এমফাসাইজ করে। নেক্সট, নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয়ের নাম শুনেছো তোমরা? এই নবোদয় বিদ্যালয় কোন কমিশন রেকমেন্ডেড করে? কোন কমিশন রেকমেন্ডেড করে নবোদয় বিদ্যালয়? বাবারে, ফারহেনা। নবদ্বীপ কোঠারি হ্যাঁ, নবোদয় বিদ্যালয় কোঠারি কমিশন। এনপি। হ্যাঁ হ্যাঁ, নবোদয় বিদ্যালয় কোঠারি। আচ্ছা, কি বলেছি কারা কারা? আচ্ছা, ফারহেনা, রুমনা, তানিয়া, অন্তরা, ময়ূক, পল্লবী, সুনন্দা, অমিত, শুভময়, চয়নিকা, সিদ্ধার্থ, মঞ্জিনা, সুতপা, লুসি, দেবস্মিতা, ঝুম্পা, হচ্ছে নার্গিস। ওকে। জাতীয় আয়ের কত পার্সেন্ট, হ্যাঁ, জাতীয় আয়ের কত পার্সেন্ট বলা হয় যে শিক্ষা খাতে ব্যয় করতে হবে কোঠারি কমিশনে? নবোদয় বিদ্যালয় তো জাতীয় শিক্ষানীতি 1986। 1986-তে বলা হয়, মানে ভালোভাবে করা হয়। তারা আমি বলছি একটু দাঁড়াবে। হ্যাঁ বলো। ক্লাস হচ্ছে তো, তুমি সবাই তো ক্লাস করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। হুম হুম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম আর কি, ওই নবোদয় বিদ্যালয়। হ্যাঁ, বিদ্যালয়টা নববিদ্যা রাজীব গান্ধী স্টার্ট করেছিল 1986 এ। না না, এনইপি 1986 সালে নবোদয় বিদ্যালয়টা বলা হয়, তবে তার আগে কোঠারি কমিশনে এই বিষয়টা উল্লেখ করা হয়, খুব একটা বেশি এমফাসাইজ করা হয়নি, ঠিক আছে। এনইপি 1986-তে এখানেই তো আছে, এখানেই সবকিছু লেখা আছে। হ্যাঁ, এমফাসাইজ আমি করা তো হয় ওটা এবং ইমপ্লিমেন্ট করা হয় 1986 এনইপি। হ্যাঁ, মানে নবোদয় ব্ল্যাকবোর্ড দুটোই তো মানে এনপি 1986 জানতাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আগের দিন কি আমরা এনইপি 1986 করেছি? 1986 সালে। আগের হ্যাঁ দিনটা স্যার, হ্যাঁ স্যার, 1986 পড়িয়েছিলেন, লিখিয়েও ছিলেন। হ্যাঁ হ্যাঁ, লিখিয়েছি। হ্যাঁ লিখিয়েছি, নবোদয় বিদ্যালয়টা এনইপি 86-তে, মানে 86-তে লিখিয়েছি তো। হ্যাঁ, আমি তো তাই লিখলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবারে তোমরা প্রশ্নের উত্তরটা কি দিয়েছো? স্যার না, এডুকেশন ওটা তো কমিশনের কথা বলেছে আর এটা পলিসি, দুটো তো আলাদা। আমি, কোঠারি হয়তো বলেছিল সেই হিসাবে, কমিশন হিসাবে হয়তো কোঠারিটা আনসার নিয়েছে। ওটা তো পলিসি এনইপিটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই দেখো, মানে কোঠারি কমে এই নবোদয় বিদ্যালয় স্যার কোঠারি। আপনার অপশনে কি আছে? আপনার অপশন গুলোতে কি আছে বলেন? না না, কোঠারি আছে, 1986 অপশনে রয়েছে। কি? 1986 রয়েছে, কোঠারি কমিশনও আছে। তাহলে 1986 থাকবে তো 1986 হবে। আচ্ছা, আমি বলা বাট প্রশ্নটা কি প্রশ্নে অপশনে ছিল? যদি 1986 কমিশন থাকে। মেনশন করা থাকে তাহলে কোঠারি হতেই পারে, কারণ এডুকেশন পলিসি আর কমিশন তো স্যার আলাদা। হ্যাঁ, কমিশন পলিসি আলাদা, তবে এনইপি 86 নবোদয় বিদ্যালয় হলে 1986 এনইপি করবে, ঠিক আছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 সালে করবে এনইপি, যদি বলা হয় থাকে। হ্যাঁ স্যার, মানে বুঝতে না না, নবোদয় বিদ্যালয় কোঠা সবসময় পারছেন? এনইপি 86 ওটা 100% করবে, কারণ এটা জাস্ট উল্লেখ করা হয়, কিন্তু এটা ভালোভাবে করা হয় না, এমফাসাইজ করা হয় না। 1986টাই করবে। আচ্ছা, এখানে 6% ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি 6% ইমপ্লিমেন্টেশন হতো? 6%, 6% কি বলুন তো স্যার, কি কোশ্চেন করছেন 6%? জাতীয় শিক্ষা খাতে কোঠারি শুনিনি। কমিশনে 6% বরাদ্দের কথা বলা হয়েছিল, এটাকে নাকি এত টাকা ব্যয় করা হতো। এই 6% ওহো হতো, আচ্ছা। কত পার্সেন্ট হতো বলো তো? কত পার্সেন্ট এই জাতীয় শিক্ষা খাতে মানে এতদিন ধরে ব্যয় হয়ে আসছে?
জাতীয় আয়ের 6% ওটাও ওই 1986 জাতীয় শিক্ষানীতিই বলেছিল। না আমি ওটা বলছি আপনিও এখন কত লিখিয়েছিলেন। পার্সেন্ট কত ওটাই পার্সেন্ট বলেছিল। আমি বলছি কত পার্সেন্ট ব্যয় করে আর কি এখন। এখন তো 3 পয়েন্ট কত পার্সেন্ট ব্যয় করে এখন। হ্যাঁ বলেছে ওটা, কিন্তু ঠিক বাস্তবে আছে করে 3 পয়েন্ট কত করে। 3% ঠিক 3% ঠিকই বলেছো 3% করে থাকে। স্যার এখন তো আরো কমিয়ে দিচ্ছে। এখন তো 3% করে কি বলবে আর সরকার। 6% এই যে এনইপি 2020 বলো এনইপি নেক্সট প্রশ্ন এনইপি 2020 তে কত পার্সেন্ট এডুকেশনের শিক্ষা খাতে ব্যয় করার কথা বলা হয় এনইপি 2020 এটা তো আধুনিক বলো, কত বলে। হ্যাঁ হ্যাঁ এটাও 6% ঠিক আছে এভরিওয়ান ওকে এটাও 6% এর কথা বলা হয়। 6% যদি ব্যয় করা হয় তাহলে কিন্তু ভালো হবে একটা দেশের উন্নয়ন হবে এডুকেট হবে সবাই ভালো হবে কিন্তু এগুলো মনে হয় খাতায় কলমে, অ্যাকচুয়াল হয় কি? দুস এত হয় না এমনিতে। স্যার স্যার দেশের কথা ভাবলে তো তাহলে হয়েই যেত স্যার, হ্যাঁ হ্যাঁ স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে। আর কি বলা যাবে দেশের কথা ভাবলে তাহলে উম, এটা খুবই খারাপ অবস্থা আর কি করা যাবে। ফেঁসে গেলাম। নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কথা বললে আর শেষ হবে না আমার মুডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তখন পড়াশোনা বদলে অন্য কিছু হয়ে যাবে ঠিক আছে আর কি করা যাবে চলো পরের প্রশ্ন হোক এইসব বলে বলে আর ভাল লাগে না। পরের প্রশ্ন বলছে ইসিসিই হ্যাঁ ইসিসিই এর সম্পূর্ণ অর্থ কি এর সম্পূর্ণ অর্থ কি আচ্ছা ওকে ভেরি গুড এভরিওয়ান শুভময় প্রথমা মঞ্জিনা অমিত রুমনা তুমি চাইল্ড লিখেছো শুধু চাইল্ড লিখলে হবে না চাইল্ডহুড হবে তানিয়া ওকে ডালিয়া ওকে মন্তরা ওকে লুসি ওকে ফারিনা ওকে পল্লবী ওকে সিদ্ধার্থ ওকে ঝুম্পা ওকে ফারুক ওকে সুনন্দা ওকে রুনু ওকে দেখো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন নেক্সট প্রশ্ন কিন্ডারগার্টেন বিদ্যালয় কত সালে কে প্রতিষ্ঠা করেন কিন্ডারগার্টেন বিদ্যালয় কত সালে কে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন কিন্ডারগার্টেন বিদ্যালয় কত সালে কে প্রতিষ্ঠা করেন আচ্ছা ঠিক আছে সিদ্ধার্থ ফারহানা তানিয়া পল্লবী অন্তরা ঝুম্পা ফাইবেল না ওই ফারহেনা হ্যাঁ ফারহেনা তারপর হচ্ছে ডালিয়া সিদ্ধার্থ স্যার হ্যাঁ বলছি সালটা 1937 হবে তো না 1837 হবে? 1837 হবে কি এসব 1937 আপনি তো বলছো 1837 1937 পরে বলতে মরে গেছে মনে হয়। হ্যাঁ স্যার আপনি লিখিয়েছিলেন 1937। ধুস, পরে 1937 হ্যাঁ বেঁচে ছিল?
1837 হবে আমি 1800 হবে স্যার, আপনি কিন্তু 1800 এটা বলেছিলেন। 1800 হবে। আগের হ্যাঁ দিন আঠারোশো আমাদের পরবর্তীকালে সাঁইত্রিশ স্যার ওটা বলেছিল। সংস্করণ করে যে ফ্রয়েবেলের যে স্টুডেন্ট ছিলেন, নামটা কি ভুলে যাচ্ছি, ফ্রয়েবেলের স্টুডেন্ট সম্ভবত পরবর্তীকালে ওটা মনে হয় নতুন ভাবে সংস্করণ করেছিলেন 1900-তে, কিন্তু অ্যাকচুয়ালি মেন 1837-এ হবে। হ্যাঁ 1837 সালেই হবে যদি আমি স্যার বলে আপনি 1937 বলেছিলেন, সেটাই তাহলে যখন বলছি। বলি তখন তুমি ইয়ে করনি কেন? 1837 ফয়বেল মোড়ে ভূত হয়ে গেছে, তার ছেলে নাতি হয়ে গেছে। 1937 স্যার ওই রকম গান্ধীজি লেখাতে গিয়ে নেতাজি লিখে দেন কথাগুলো মানে হ্যাঁ সিরিয়াসলি এগুলো বলছি। স্যার স্যার এরকম কি পড়াতে ভাবেন পড়াতে আপনি? গান্ধীজির জায়গায় নেতাজি লিখিয়ে দেন। হ্যাঁ এরকম হয় এগুলো, ইয়ে মিস্টেক, এগুলো মুদ্রা দোষ, ঠিক আছে। হুম না না, মাথায় অন্য কিছু চলে, এটাই ব্যাপার। সে তুমি ভাবতে পারো। হ্যাঁ 1837 সালে ফ্রয়েবেল কিন্ডারগার্টেন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, গিফট অ্যান্ড অকুপেশন, এই ওয়ার্ড দুটো কোন ব্যক্তি উল্লেখ করেন? গিফট অ্যান্ড অকুপেশন। 1837 হবে, হ্যাঁ কারেকশন করে নেবে, অনেকে 1937 করেছে, ওটা 1837 হবে। স্যার এই থিওরি গুলো পড়াবেন আবার? না রে ভাই, পড়াবেন না আর? হ্যাঁ পড়াবো তো, অন্য কিছু পড়াবো, আজকে নতুন টপিক ধরবো। না না সে ঠিক আছে, বলি এগুলো তো আবার হবে নাকি? হ্যাঁ দেখছি পরে। আচ্ছা ঠিক আছে, উত্তর সঠিক দিয়েছো কারা? তানিয়া ঠিক আছে, ফারেনা ওকে, অন্তরা ওকে, ফ্রয়েবেল, এই ফ্রয়েবেল শুধু ফ্রয়েবেল হয়ে যাচ্ছে, পল্লবী ওকে, চয়নিকা ওকে, সিদ্ধার্থ, সুতপা, ঝুম্পা, সুনন্দা, মঞ্জিনা, রুমনা, রুমনা, ডালিয়া, ফ্রয়েবেল হবে, ঠিক আছে। ফারুক ওকে, ভেরি গুড। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন। কাসাদাই বাম্বিন কে প্রতিষ্ঠা করেন কত সালে? কাসাদাই বাম্বিন কে প্রতিষ্ঠা করেন কত সালে? কাসাদাই বাম্বিন কে প্রতিষ্ঠা করেন কত সালে? আচ্ছা ঠিক আছে, কারা নিয়েছে দেখি। ফারহিনা, আচ্ছা আচ্ছা হ্যাঁ ফারহিনা ঠিক আছে, পল্লবী, সুনন্দা, ডালিয়া, চয়নিকা, রুমনা, প্রিয়াঙ্কা, মঞ্জিনা, সিদ্ধার্থ, তানিয়া, রুনু, রুমনা, সুনন্দা, ঝুম্পা, তানিয়া, ফারুক, মমিত, ওকে। 1907 সালে ডালিয়া, 1907 সালে হচ্ছে মন্তেশ্বরী প্রতিষ্ঠা করেন, ওকে। আচ্ছা লাস্ট প্রশ্ন করে দিই, চয়নিকা বলো, প্রশ্ন ধরছি, বলতে হবে না। চয়নিকা বলো, ডাইডাক্টিক অপারেটরস কি? ডাইডাক্টিক অপারেটরস কি? একবার বলুন। ডাইডাক্টিক অপারেটরস কি? দেবস্মিতা বলো, মুখে বলতে হবে, না হলে পাস বলে দাও, পরের সামনে চলে যাবো। ঝুম্পা বলো। স্যার ওই মন্টেশ্বরী যে বিদ্যালয় মানে শিক্ষাদানের জন্য যে উপকরণগুলো ব্যবহার করতো হ্যাঁ ওগুলোই আর কি। ভেরি গুড, একদম সঠিক উত্তর দিয়েছো। মন্তেশ্বরী মানে আমাদের মানে শিক্ষাদানের জন্য কিভাবে শিক্ষা দিতে হবে এবং শিক্ষার জন্য যে সমস্ত উপকরণ, যে সমস্ত মেটেরিয়ালস ইউজ করতেন, সেগুলোকে বলা হয় মানে টিএলএম, যাকে বলা হয় এই টিএলএম গুলিকে বলা হয় তোমার ডাইডাক্টিক অপারেটরস। ভেরি গুড, চলো ঠিকই। হ্যাঁ কারণ উনি হাতে হ্যাঁ হাতে কলমে কাজের উপর বেশি এমফাসাইজ করেন। বেশি লেখায় গুরুত্ব দিতেন। হুম ঠিক আছে, তাহলে মোটামুটি ভালো হয়েছে, পড়াশোনা সবাই করেছো, ঠিকই আছে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা প্রশ্ন না, দেখো কোঠারি কমিশন মোটামুটি, আচ্ছা স্কুল জোট লিখেছি, স্কুল কমপ্লেক্স কি?
আচ্ছা স্কুল কমপ্লেক্স হ্যাঁ বিষয়টা হ্যাঁ বলো স্যার তো। হ্যাঁ রুমনা বলো, স্কুল কমপ্লেক্স বিষয়টা কি? রুনু বলো, প্রথমা বলো। আচ্ছা প্রথমা বলতে পারবে না, তুমি ডিপার্টমেন্টে আছো তাই তো? হ্যাঁ স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। আচ্ছা রুনু বলো, বলছি যে স্কুল কমপ্লেক্স কি? স্কুল কমপ্লেক্স কি? ওই প্রাইমারি আপার প্রাইমারি তারপরে উচ্চ মাধ্যমিক স্কুলগুলো যে সব থাকে যেগুলো আশেপাশে কোনো একটা ব্লক বা কোনো একটা অঞ্চলের হ্যাঁ ওই স্কুলগুলো থেকে ভালো টিচার অন্য একটা স্কুলে নিয়ে গিয়ে যে ওই তথ্যের আদান প্রদান হয় ওটাকেই স্কুল জোট বলছে। ভেরি গুড, একদম একদম সঠিক উত্তর দিয়েছো, স্কুল জোট ঠিকই আছে, ঠিক বলেছে তো একদম। স্যার ডাইডাক্টিভের পর আর হুম। কিছু জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ হ্যাঁ ওই স্কুল কমপ্লেক্সটা জিজ্ঞাসা করেছি। স্যার কোশ্চেনটা বলবেন স্যার আরেকবার? বলছি যে দুটো একটা ফুল ফর্ম বললেন সেই দুটো ফুল ফর্মটা একবার বলেন, আমি তখন খাচ্ছিলাম। কি বলেছিলাম গো, ভুলে গেছি তো। ওই তো এসইউ পিডব্লিউ আর ইসিসি। হ্যাঁ এই দুটোর ফুল ফর্মটা একটু বলো। হ্যাঁ এসইউ, এসইউ পিডব্লিউ হচ্ছে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে পারে না, ওকে। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, আর হচ্ছে আর একটা কি বলেছিলাম, ওই বলে দাও তো তানিয়া। ইসিসি, হ্যাঁ বলে দাও। ইসিসি আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন। আচ্ছা কিন্ডার গার্ডেনের ওইটা তো ফ্রয়েবেল নয়, ওইটা কি হবে তাহলে? কিন্ডার গার্ডেন ফ্রয়েবেলই হবে। ফ্রয়েবেলই হবে, ওকে। আচ্ছা ঠিক আছে চলো। ওখানে সালটা ঠিক করে নাও, সাল- 1837 হবে স্যার, 1937 লিখেছিল। হ্যাঁ 1837। ও ঠিক আছে চলো, মোটামুটি এই টপিক থেকে আমরা মোটামুটি করে নিয়েছি, প্রশ্ন ধরে নিয়েছি। চলো আজকে নতুন একটা পার্ট ধরি, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 86 অ্যান্ড 86, 68, 79, যেগুলো বাকি রয়েছে সেগুলো করাবো, ওকে। আজকে করলে আশা করি শেষ হয়ে যাবে পুরোটা। দেখো আমরা আগের দিন পড়েছিলাম কোঠারি কমিশন বা কোঠারি কমিশন সম্পর্কে ডিটেলস একটা আলোচনা আমরা করেছিলাম। আজকে আমরা নতুন একটা বিষয় শিখবো, যেটা হচ্ছে কি ন্যাশনাল এডুকেশন পলিসি 68। দেখো আমরা প্রত্যেকেই জানি যে ন্যাশনাল এডুকেশন পলিসি 86 পড়ি, তো পরীক্ষাতে এগুলো আসে, কিন্তু তার আগে আরেকটা এডুকেশন পলিসি হচ্ছে, সেটাকে বলা হয় কি ন্যাশনাল এডুকেশন পলিসি 68। 68 সালে একটা এডুকেশন পলিসি হয়েছে, যেটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় শিক্ষা নীতি। ভারতের ফার্স্ট ন্যাশনাল পলিসি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি হচ্ছে 1968 সালে জাতীয় শিক্ষানীতি, ওকে। তো তার পরবর্তীকালে রিভিশন হয়ে 1979, তারপর 1986 সালে ওই এডুকেশন পলিসিটা বেশি মানে হাইলাইট হয় এবং যেটার উপর বেশি গুরুত্ব দিয়ে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়। কিন্তু তার আগে ওই 1968 সালে প্রথমে কিন্তু ওটা বেশি খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, ওকে। তো 1968 সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসি, ওটা প্রথম ভারতবর্ষের শিক্ষানীতি। তারপরে 1979 সালে আরেকটা শিক্ষানীতি হয়, জাতীয় শিক্ষানীতি। তার পরবর্তীকালে শিক্ষার উপর আরো বেশি এমফাসাইজ করার জন্য 1986 সালে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়। এবং বর্তমানে প্রায় 34 বছর কেটে যাওয়া গেলেও 1986 সালে লাস্ট হয়েছিল ভারতের এডুকেশন পলিসি। তার 34 বছর পর তুমি ভাবো 1986 আর এখন কত হলো 2020 সাল। 20 সালে আবার একটা নতুন এডুকেশন পলিসি নেওয়া হয়, যেটাকে বলা হয় এনইপি 2020। এবং এই স্যার তার আগে একটু ইন্টারাপ্ট করছি স্যার, বলছি বলো। ন্যাশনাল এডুকেশনের তো আরেকটা 2009 সালেও তো নেওয়া হয়েছিল, না না 2020 না আগে। না 2009 সালে না তো ওটা নয়, না ওগুলো ওটা কোনো সর্বশিক্ষা education না ওই রকম ভাবে কোনো এডুকেশন পলিসি নেওয়া হয়নি ভারত সরকার থেকে 2009 সালে। তুমি যেটা বলতে চাইছো ওটা হচ্ছে এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, তাই তো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট হ্যাঁ সরি, মিস ওটা ওই আন্ডারস্ট্যান্ডিং। প্রাইমারিতে পড়ে খুব বেশি, তাই না? হ্যাঁ এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনসিএফ ওটা কারিকুলাম, মানে ওটা হচ্ছে কারিকুলামের কিছু ইয়ে করা হয়, রেকটিফাই করা হয়, কারিকুলামের উপরে বেশি গুরুত্ব হয়। এনসিএফ 2005 ওটা যেটা পাঠ্যক্রমের পাঠ্যক্রমে, হ্যাঁ ওটা সিটেট এবং হচ্ছে প্রাইমারিতে ওইগুলো
ওই পার্টটা একটু গুরুত্বপূর্ণ, ওপর থেকে প্রশ্ন আসে। যাই হোক, স্যার স্যার 1992 তে একটা রিভাইজড করা হয়েছিল না এডুকেশন পলিসি? হ্যাঁ ওগুলো সব বলবো, রামমূর্তি কমিশন, জনার্দন রেড্ডি কমিশন, ওগুলো সবই বলবো, ঠিক আছে? ওগুলো ছোট ছোট ওকে স্যার। কেমন ভাবে মডিফাই হলো ওইগুলো পরে আসছি, ওইটা 1986 পরে, ওগুলো সব মডিফাইড রূপ। হ্যাঁ, তো আমরা এখন পড়বো হচ্ছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 1968 সাল, এবং তারপরে ওগুলো কি বেশি ইনফরমেশন নেই, চলো হেডিং করো। আচ্ছা, তাহলে তো 2020 সালে জাতীয় শিক্ষানীতি এরকম ভাবে এনইপিটা কি হয়, মানে ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের যে বিবর্তন হয়, তার মধ্যে আরো কিছু কিছু এডুকেশন পলিসি গুলো আছে, সেগুলো আমরা করব। সেটা প্রোগ্রাম অফ অ্যাকশন, জনার্দন রেড্ডি কমিটি, রামমূর্তি কমিটি, এগুলো ছোট ছোট কমিটি গুলো আছে, কিভাবে এরা উৎপত্তি হয় বা এদের কিছু রেকমেন্ডেশন আছে, সেগুলো আমাদের একটু করলে হয়ে যাবে। চলো, তো এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 68, এখানে কি করা হয়, এখানে অ্যাকচুয়ালি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর এমফাসাইজ করা হয়, সেটা হচ্ছে কি ওই 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত যে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, এটাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়, যেটা ভারতবর্ষের সংবিধানে ডিপিএসপি তে 45 নম্বর ধারাতে উল্লেখ করা ছিল। তোমরা সকলেই জানো, পলিটি পড়েছো তোমরা, তো ওই পলিটিতে যখন সেই 45 নম্বর ধারাতে কি ছিল, নার্গিস বলো তো, 45 নম্বর ধারাতে কি ছিল? যা ওই যা কি বলে ঐতিহাসিক স্থানগুলিকে সংগ্রহ মানে সুরক্ষিত করা হবে, সরকার এই ব্যবস্থা নেবে বিভিন্ন ভালো করে যেগুলো মনে মানে করো, 45 নম্বর ধারাটা বলছি, 45 নম্বর ধারা। কি গো, সব ভুলে যাচ্ছ, বিএড করতে গিয়ে সব ভুলে যাচ্ছে এইগুলো। সুতপা বলো স্যার তো, বলবো? কম্পালসারি স্যার বলবো? এডুকেশন, বলো জাতি বলো। ধর্ম বর্ণ না স্যার, ওটাই 6 থেকে 14 বছর অবধি 14 বয়সের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হবে, ওই আর্টিকেল 45 এ বলা হয়েছে হ্যাঁ, ডিপিএসপির আন্ডারে। ঠিক। এবং আন্ডার 6 তো হ্যাঁ, আর্লি চাইল্ডহুড বিলো 6 ইয়ার। হ্যাঁ, কি বলছে ডালিয়া, বলো। বলছি শূন্য ওই থেকে আর্টিকেল 45 এ একমাত্র বলা হয়েছে মানে 6 বয়সের নিচেও যে পড়াশোনার ব্যাপারটা ওটা বলা হয়েছে, হ্যাঁ আন্ডার 6 হ্যাঁ আর্লি চাইল্ডহুড যেটা। হ্যাঁ, তখন তো দেখো অ্যাকচুয়ালি 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত এটা বলা হবে, তবে আন্ডার 6ও আর আছে। স্যার ওইটা যখন 21 এতে চলে গেল, ওটা একদম কম্পালসারি ফ্রি এডুকেশন করে দেওয়া হলো, মানে একদম সেটা মানে কি বলে রাইট টু মানে সরি এটা কি বলে, এটাকে বলুন না, আরআইটি, মানে ফান্ডামেন্টাল রাইটস করে দেওয়া হলো 21 এতে এনে আর্টিকেল 45 থেকে। আর আর্টিকেল 45 টা মানে একদম ফিক্সড করে দেওয়া হলো আন্ডার 6 এর জন্য। হ্যাঁ, দেখো অ্যাকচুয়ালি ভারতে যখন সংবিধান তৈরি হয় তখন তো 1947 সাল, তো 1947 সাল মানে 46 সালে যখন ওই কিভাবে সংবিধান গঠন হলো তার ইতিহাসটা তোমরা জানো, ওটা পড়েছি। তো 1947 সালে বা 1950 এই সময় আমাদের সংবিধান রচনা করা হয়। তখন তো আর শিক্ষা কম্পালসারি ছিল না, কিন্তু সেখানে মৌলিক অধিকারে উল্লেখ করা হয়নি এই যে শিক্ষার বিষয়টা। সেখানে ওই ডিপিএসপি তে বলে দেওয়া হয়েছিল যে সরকার যদি চায় তাহলে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত, 6 এবং 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে পারবে। করলে কি হবে, ওই মানে কল্যাণ হবে, একটা রাষ্ট্রের কল্যাণকর রাষ্ট্র গঠন হবে, যেটা ডিপিএসপি তে বলা হয়। সেখানে সরকার কোনো না করলেও তার কোনো ব্যাপার না, জনগণ তার বিরুদ্ধে কোনো কোর্টে কেস করতে পারবে না, ঠিক আছে? তার পরবর্তীকালে অনেক জল গড়ানোর পরে, ঠিক আছে, তবুও ইমপ্লিমেন্টেশন হলো না। কিন্তু ওই যে বিষয়টা আনা হয়েছিল গান্ধীয়ান, মানে যে পলিসি ছিল, অর্থাৎ গান্ধীজি এটা বলেছিল, ঠিক আছে? গান্ধী সম্পর্কে আগের দিন আমরা অনেক কিছু শিখেছি, তাই না? তবুও কি গান্ধীজি কিন্তু এটা বলে গেছে। যাই হোক, যাই করুক, ওইগুলো তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? ব্যক্তিগত চাহিদা, সে আমরা পড়েছিলাম এডুকেশনে, শারীরবৃত্তীয় চাহিদা, তারপরে নিরাপত্তার চাহিদা, মাস্টার বলেছিল। নৈতালিম কি? পার্সোনাল লাইফ, হ্যাঁ নৈতালিম, ওই যেটা বলেছিল নৈতালিম, বা হ্যাঁ নৈতালিম শিক্ষা, ওটা তো বুনিয়াদী শিক্ষাতে, বুনিয়াদী শিক্ষা। ওই সমস্ত শিক্ষার একটা প্রতিফলন হচ্ছে ওই যেটা 1945 নম্বর আর্টিকেলে ওটা করা হয়েছে আর কি। তো গান্ধীজি কিন্তু বলেছিল 6 থেকে 14 বছর মানে প্রাইমারি এডুকেশন দেওয়ার কথা বলেছিল একটা রাষ্ট্র, যেটা ও বলেছিল আর কি। তো যাই হোক, 45 নম্বর ধারাতে
ওনার যে পলিসি সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ওই ডিপিএসপি তে রাখা হয়। পরবর্তীকালে সরকার অর্থাৎ ভারত সরকার খুব একটা গুরুত্ব দেয়নি। 1968 সালে যে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, এখানেই প্রথম সরকারি স্ট্যাম্প মারা হয় যে ভাই এবার ছেলে মেয়েদের ওই 45 নম্বর ধারাতে যেটা বলা হয়েছে ওটাকে একটু গুরুত্ব দিতে হবে। 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের একটা বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা দিতে হবে, যেটা এই প্রথম এনইপি 1968 সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়। এর আগে রাধাকৃষ্ণন কমিশন হয়েছিল, সেখানেও বলা হয়নি। এরপরে মুদালিয়া কমিশন বলা হয়েছিল, সেখানেও বলা হয়নি। তারপরে কোঠারি কমিশন হয়েছিল, সেখানেও বলা হয়নি। কিন্তু এই 1968 সালে জাতীয় শিক্ষানীতিতে প্রথম এই কথাটা উল্লেখ করা হয় যে ভাই এটা করতে হবে। সেই কারণে এটা কিন্তু পরীক্ষাতে এসেছিল এবছর, যে যে এসএলএসটি হলো না, এই এসএলএসটি তে পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা, তাই না তানিয়া? কি এসেছিল এই কোশ্চেন? প্রশ্নটা এসেছিল। যাই হোক, এই প্রশ্নটা এসেছিল। চলো এরপরে আর কি, এই যে তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু লিখে নেবে। চলো একটু লিখে নাও, তারপর বলছি। যদিও এখানে এই 68 এ খুব বেশি মানে রেকমেন্ডেশন নেই, ওই দুটো একটা রেকমেন্ডেশন যেটা আছে এই দুটোই একটা ইম্পর্টেন্ট। চলো লিখে নাও, হেডিং করো এনইপি 68, ন্যাশনাল এডুকেশন পলিসি 68। লেখো ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি হলো, ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি গঠিত হয় 1968 সালে। 1968 সালে এনইপি 61, এনইপি 1968 সালে, এটা লিখে নাও, এনইপি 1968। এটা ফেসবুকে কোশ্চেন দিয়েছিলেন না? কি জানি মনে নেই, ফেসবুকে প্রশ্ন দিচ্ছি মাঝে মাঝে। এই কদিন আগেই তো দিয়েছিলেন, ভারতের প্রথম শিক্ষানীতি কি ও অপশন আচ্ছা, দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। তারপরে লেখো রেকমেন্ডেশন, এনইপি 68 এর রেকমেন্ডেশন, এর কয়েকটা রেকমেন্ডেশন লেখো। রেকমেন্ডেশন লেখো কিছু। স্যার কি বলেন? এনইপি 68 রেকমেন্ডেশন। আচ্ছা এর তোমার ইংলিশের কে আছো গো? ওই শুনতে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুভময়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ইংলিশে তোমার অসুবিধা হবে না। এই দেখো এখানে না, ইংলিশে তুমি তো ইংলিশ মিডিয়াম হলেও তোমার মানে টার্মটা মোটামুটি ইংলিশে, যা তুমি বাংলা যেহেতু লিখতে পারো, বাংলা বলতে পারো, পড়বে লিখবে, অসুবিধা নেই। তবে প্রশ্নটা ইংলিশ হবে, ইংলিশ মিডিয়াম হবে, তবে তুমি টার্মগুলো ভালো করে একটু লিখবে, ঠিক আছে? ডালিয়া আমি তোমাকে ও- পরে দিচ্ছি ওই বিষয়গুলো, ঠিক আছে? স্যার রেকমেন্ডেশন বলুন না। রেকমেন্ডেশন মানে সুপারিশ, সুপারিশ। প্রথমে লেখো অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক মানে? অবৈতনিক মানে বেতন বেতন ছাড়া। দিতে হবে না। আচ্ছা, আচ্ছা। লিখে নাও ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। আরে ওটাই তো অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। আরে ইংলিশটা বলতে হবে না, ও ইংলিশ তুমি বুঝতে আচ্ছা, ও পারছো না, আচ্ছা বাংলা আচ্ছা। বলছি। আপনি ইংলিশেই বলুন না স্যার, বাংলায় বোঝান, ইংলিশেই বলুন, আরে কারণ আমি তো আমাদের পরীক্ষা তো ইংলিশে, ইংলিশেই আসবে। ইংলিশেই তো বলছি, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। লেখো লেখো, ওই মাঝে মাঝে দিয়ে একটা বাংলা হয়ে যাবে তো না। লেখো সংবিধানে 45 নম্বর ধারায় বলা হয়েছিল, চোদ্দ বছর বয়স পর্যন্ত, 14 বছর বয়স পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি, 14 বছর বয়স পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। স্যার 14 বছর বয়স পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে।
নেক্সট লেখো এনইপি 1968 এনইপি 1968-তে 45 নম্বর ধারার বাস্তব রূপায়ণের কথা বলা হয়। 45 নম্বর ধারার বাস্তব রূপায়ণের কথা বলা হয়। বাস্তব রূপায়ণের কথা বলা হয়। চলো নেক্সট আরেকটা পয়েন্ট লেখো। এই যে জাতীয় শিক্ষানীতি, এখানে না শিক্ষকদের একদম মর্যাদা দেওয়ার জন্য, যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য একটা রেকমেন্ডেশন করা হয় যে একজন শিক্ষা মানে যে শিক্ষা দেবে উচ্চ পর্যায়ে অর্থাৎ হাই কোয়ালিটি যে এডুকেশন দেবে, এই হাই কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য অবশ্যই শিক্ষকদের হাই কোয়ালিটি রেসপেক্ট দরকার। ঠিক আছে, হাই কোয়ালিটি রেসপেক্ট না, এরকম না যে স্যালুট জানাবে, এরকম ব্যাপার না। এই যে শিক্ষকদের এখন যেমন শিক্ষকদের খুব একটা রেসপেক্ট অতটা এখন দেওয়া হয়, মানে অ্যাকচুয়ালি শিক্ষক মানে রেসপেক্ট পাওয়া উচিত। সব ছিল 2011 সালের পর সব চলে গেছে, সব চলে গেছে। সব চলে গেছে। কোয়ালিটি টিচার না হলে কি করে রেসপেক্ট দেবে? সত্যি কথা, কোয়ালিটি টিচার খুবই দরকার। মানে কোয়ালিটি টিচার না হলে একটা কোয়ালিটি টিচার, এখন দেখি যে প্রাইমারি স্কুলে সব ছেলে মেয়েদের পড়াতে চায় না, কিন্তু আমার মনে হয় প্রাইমারি স্কুলে ছেলে মেয়েদের পড়াতে দিলে ভালো। কিন্তু কারণ স্কুলে বা ইয়েতে বলো সব কিন্তু কোয়ালিটি টিচার নিয়োগ হয়, কিন্তু এখন এই যে টাকা পয়সা দিয়ে কোয়ালিটি টিচার কোথায় পাওয়া যাবে? বেশিরভাগ সেটা হচ্ছে না। কতটা লিখিয়েছেন স্যার? বেশি লেখাইনি, শুরু করেছি, জাস্ট কোয়ালিটি টিচারে আসছে আমরা। 4 লাইন, 4 থেকে 5 লাইন। হ্যাঁ, 2 লাইন। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা, একটা কোয়ালিটি টিচার যদি থাকে স্কুলে, একটা স্কুল কতটা ডেভেলপমেন্ট হবে। কোয়ালিটি নিয়ে কি করবে? মিড ডে মিলের হিসাব করবে না কি করবে আপনি বলেন? সারাক্ষণ মিড ডে মিলের হিসাব, তারপরে এখন নতুন টিচার গুলো এসে শুধু ফোনে গল্প করে। সারাক্ষণ হ্যালো হ্যালো কি করছে ওই চলছে। সবাই তো বিয়ে গেছে, আর কত আর ম্যাডাম গুলো বাইরে বসে বসে চুল শুকাচ্ছে রোদে, এই চলছে। চুল শুকাচ্ছে। সত্যি স্যার, কিছু হ্যাঁ? বললে আবার অভিযোগ করলেই বলে চলে যান এসআইয়ের কাছে চলে যান। হ্যাঁ, এসআই কাছে কমপ্লেন করে আসুন। এখন কাকে কি বলবেন? না না, বিষয়টা হচ্ছে পড়ানোর সেরকম টিচার থাকতে হবে। মানে টিচার বললাম না, কোয়ালিটি টিচার স্যার টিচারদের ডিগ্রি বিশাল, সবাই বিশাল এডুকেটেড, বিশাল নাম্বার প্রাপ্ত সবাই, কিন্তু স্কুলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তাদের। মানবিক মূল্যবোধটুকু নেই, আসল কথা এটাই। হাই কোয়ালিফাইড হলেই স্যার মানে সে বিশাল টিচার হয়ে গেল, তার কোনো মানে নেই স্যার। তার দিনে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি তারা সবাই মাধ্যমিক এইচএস পাসই সব স্যাররা ছিল যখন প্রাইমারি স্কুলে পড়েছি, এত ডিগ্রিওয়ালা ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে তখন সেই সময়টাতে আসলে কি স্যার বলুন তো, মানে সেই সময়টা সবকিছুই মোটামুটি হলেও মানে বাম আমলে যদি ধরি তাও কিছুটা স্বচ্ছতা ছিল ওখানে। এবারে হ্যাঁ, বাম আমল যখন শেষ হলো তারপর থেকে সব একদম ম্যাসাকার হয়ে গেছে, এই হচ্ছে প্রবলেম। সেটাই এই হচ্ছে ব্যাপার। কি বলি কোনদিন, তোমরা কিন্তু সবাই কোয়ালিটি টিচারই হবে, হ্যাঁ কি না বলো? স্যার আমরা হলে আমরা হয়তো ওইরকম হয়ে যাবো। অবশ্যই তোমাদের কোয়ালিটি টিচার হতে হবে। আমি তোমাদেরকে সবকিছু শেখাচ্ছি, তোমরা কেন হবে না? তোমাদের ইতিহাস শেখাচ্ছি, ভূগোল শেখাচ্ছি, পলিটি শেখাচ্ছি, ম্যাথ শেখাচ্ছি। একটা টিচারের সমস্ত গুণ থাকা স্যার দরকার, সমস্ত সাবজেক্টের প্রতি জ্ঞান থাকা তখন দরকার, তবেই সে কোয়ালিটি যেটা টিচার। থাকা দরকার সেটাই আপনি বললেন না, এত কিছু ডিগ্রি নিয়ে হবেটা কি? ইতিহাস ভূগোল হ্যাঁ, মানুষ কি থাকা দরকার? 90% 80%, স্যার হ্যাঁ 90% 80% পাওয়া পেলে যে কোয়ালিটি টিচার বলা যাবে সেটা নয় স্যার। দেখো আজকে ডেটে দেখবেন অনেকে 90% আছে, একজনকে বোর্ডে তুলে দিবেন, ও বোর্ডে তুললেও কিন্তু পড়াতে পারবে না। কিন্তু দেখবেন একটা এভারেজ স্টুডেন্ট কিন্তু হয়তো কম রেজাল্ট আছে, 70 এর মধ্যে আছে, 65, ও কিন্তু হ্যাঁ ভালো বোঝাতে পারে এবং ভালো পড়াতে পারে, ওকেই কিন্তু স্যার কোয়ালিটি বলে। দ্যাটস মিন আমি যেটা মনে করি। হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আছে জানেন তো? হ্যাঁ সে টিচারের ইট বালি সিমেন্টের ব্যবসা। সে হ্যাঁ। যখন তখন স্কুল থেকে চলে যায়, আমার গাড়ি আসছে, আমার 10 টাকা আসছে। গাড়ি, সে আবার কি এন্টারপ্রাইজ খুলে ফেলেছে?
তার ওটাই ব্যবসা ছিল, ঘুষ আচ্ছা। দিয়ে ঢুকেছে চাকরি। ও আচ্ছা এটা আচ্ছা। ফিক্সড ইনকাম। হ্যাঁ সে ঠিক আছে। হ্যাঁ আমি সেই তোমাকে বলেছিলাম না, আমার একটা বন্ধু সেই 2016 সালে পেয়েছিল, আমাকে বলেছিল তখন ভাই 13 লাখ হবে, চলে হয়ে যাবে, 13 লাখ দিলেই হয়ে যাবে। সে তার ইট ভাটা আছে, ঠিক আছে, গাঁজা মানে গাঁজা না, ওই সবসময় ইয়ে খাই, পান খাই, বুঝলি, পান আর সেই গুটকা ফুটকা বলে না, ফুচুং ফুচুং করে ফেলে, এরকম করে ফেলে, ওই যেটা ওই পান মশলা ঠিক আছে, রুহুল ভাই। তো এই রুহুল স্যার ভাই বললো জুবা কেসারি, হ্যাঁ বললো জুবা কেসারি। ও আচ্ছা আচ্ছা, তো ওই বলেছিল আর কি। তো সে তো ওই এ করে ফেলেছিল, তো তার ইট ভাটা আছে, ঠিক আছে, ও বিশাল সব টাকা পয়সার লোক। তো ওই রকম লোক, সে তো চাকরি পেয়ে গেছে 2016 সালে। হ্যাঁ, তো এরকম ব্যাপার, টাকা পয়সা ওই রকম লোকই তো দেবে না, ইট ভাটা যাদের, এন্টারপ্রাইজ যাদের, এরকম। চলো যাই হোক, 1968 সালে যে এনইপি, সেখানে কি হয়েছিল, বলে হয়েছিল যে শিক্ষকদের যোগ্য মর্যাদা এবং বেতন দিতে হবে, ঠিক আছে, এবং উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে কি হবে, যোগ্য মর্যাদা দিতে হবে, বেতন এবং উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক, যারা কিনা প্রকৃত শিক্ষা দিতে পারবে, সেই রকম ব্যবস্থা করার কথা বলেছিল 68। ঠিক আছে, কম কথা বলেছিল, কিন্তু যে কথাগুলো বলেছিল একদম দামি কথা বলেছিল। 68 লিখে নাও। 2 নম্বর পয়েন্ট, স্যার ওই শিক্ষকদের, শিক্ষকদের ওইটা বলুন একবার লিখে নিই। হ্যাঁ লেখো, শিক্ষকদের যোগ্য মর্যাদা, উপযুক্ত বেতন এবং ট্রেনিং এর ব্যবস্থার কথা বলা হয়। ট্রেনিং এর ব্যবস্থার কথা বলা হয়। নেক্সট আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে ত্রিভাষা সূত্র, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার, এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলা হয়। দেখো থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা তো তোমরা জানো, যে তিনটে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়। কি কি বলো তো, কে বলবে? ত্রিভাষা সূত্র তো, একটা লোকাল ল্যাঙ্গুয়েজ, হুম, একটা লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল হিন্দি আর বাংলা, আর হিন্দি আর ইংলিশ। আচ্ছা অমিত কি ইংলিশ বলছে আর শুনে নি, হিন্দি। ডালিয়া একটু দে, ও কি বলছে শুনে নি, তার বলো, অমিত বলো। স্যার বলবো? হ্যাঁ বলো। লোকাল ভাষা থাকবে একটা, লোকাল ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলতে ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে মাদার টাং একটা থাকবে, হ্যাঁ আর হচ্ছে আর একটা ল্যাঙ্গুয়েজ আমাদের ইন্ডিয়ান যে আর যে 22টা যে ল্যাঙ্গুয়েজ আছে তাদের মধ্যে যে কোনো একটা, হ্যাঁ আর একটা আছে যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। কিন্তু এভাবে বলা নেই যে হিন্দি নিতেই হবে বা ইংলিশ নিতে হবে, এভাবে কোনো ফিক্সড নেই। একদম একদম ঠিক বলেছো, যে একটা আমাদের মাদার টাং হবে, মানে আমাদের মাতৃভাষা হবে, ওকে, আর একটা হচ্ছে আমাদের বিদেশি একটা ভাষা হবে, যেটা ইংলিশ, যেটা হয় আর কি, আর একটা ইন্ডিয়ান যে কোনো ভাষা, ওকে, এই তিনটে কথা বলা হয়। এবার সমস্যাটা কি, যেমন আমাদের ক্ষেত্রে স্যার, ঠিকই আছে। হ্যাঁ এক্ষেত্রে ফরেন ল্যাঙ্গুয়েজ যে বললেন যে কোনো হতে হবে, হ্যাঁ ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশই তো, হ্যাঁ মানে আমাদের ইংলিশটা ইংলিশ তো নেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ অন্যান্য ল্যাঙ্গুয়েজ তো হয় না সচরাচর, না, মানে দেখি ইংলিশটা না তো। ফরেন ল্যাঙ্গুয়েজ, আধুনিক হুম। আধুনিক ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশটাই নেওয়া হয়েছে, যে কারণে আমাদের ইংলিশ পড়ানো হয়। আর হিন্দিটা আমাদের এখানে হয়নি, মানে আচ্ছা আমরা ধরো, আমাদের ধরো আমরা যে বাঙালি, ঠিক আছে, তাহলে বাংলা ভাষা আমরা পড়ছি, আচ্ছা, আর কি পড়ছি, ইংরেজিটা পড়ছি। আচ্ছা, যে থার্ড ল্যাঙ্গুয়েজ বলো তো কি পড়ি আমরা? সংস্কৃত, কোথাও সংস্কৃত পড়ানো হয়, হিন্দি, কোথাও কোথাও হিন্দিটা হিন্দি, কোথাও সংস্কৃত। সংস্কৃত তো পড়ানো তাও হয়। স্যার ওটা তো একটা ক্লাসে থাকে স্যার। হ্যাঁ 8 পর্যন্ত, হ্যাঁ 7, থাকে 8 না, এ, তারপর হ্যাঁ। থাকে 7 8 থাকে। 8 পর্যন্ত কি থাকে, ওই একটা না দুটো ক্লাসেই থাকে স্যার। হ্যাঁ আমরা 8 যেমন ক্লাস পর্যন্ত। 6, আমার আমি যেমন হ্যাঁ ক্লাস আমাদের 6 না 7 না, পড়েছি। 7-8 থাকে এখনো, হ্যাঁ 7-8 7 8 হিন্দি ছিল আমাদের, শুধু আমাদেরও দুটো স্যার। হ্যাঁ ক্লাস। স্যার, আমাদের আমারও 7-8 ছিল। স্কুলে কিন্তু 6 7 8 তিনটে ক্লাস ছিল, সংস্কৃত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সময় আমাদের আমাদের ওই 7-8 ছিল। 6 7 8 এই তিনটে ক্লাস ছিল, 6 7 8 এ সংস্কৃত। এই গচ্ছনাম সারা বলো হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গচ্ছনাম নর নরৌ নরা, হ্যাঁ হ্যাঁ বুদ্ধং নরম নরম, শরণং গচ্ছামি। হ্যাঁ সেই গচ্ছামি গচ্ছামি এইসব হতো।
তো যাই হোক, ভালো নাম্বার পাওয়া যেত, তাই না? একটু একদম মুখস্থ ফুল করলেই নাম্বার। মার্কস, স্যার ফুল মার্কস। কোনো ভুল আর কোনো জায়গা নেই, নড়টা ধরে দিলেই হবে, ঠিক আছে, বাকিগুলো সব স্পিডে চলে যাবে। স্যার এখানে কিন্তু আইসিএসসি বা সিবিএসসি বোর্ড যারা অ্যাকচুয়াল এনসিইআরটি বা এনসিটি এগুলো ফলো করে, হুম। ওরা কিন্তু 3 ল্যাঙ্গুয়েজই শেখায়। ও আচ্ছা। হ্যাঁ, অলরেডি রামকৃষ্ণ আমাদের যে মিশনে বাচ্চা-কাচ্চারা পড়ছে, হুম। আমাদের যে বাচ্চা-কাচ্চারা ওই বোর্ডে পড়ছে, অলরেডি এখন 3 টে ল্যাঙ্গুয়েজ স্টার্ট হয়ে গেছে। হিন্দিটা পড়ায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, সিবিএসসি। আমি তো সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট। সিবিএসসি বোর্ডে আইসিএসসি ওখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলায় মানে ওরা হ্যাঁ। এনইপি ফলো করেই সবকিছু পড়ায়। ও, কিন্তু ওরা কিন্তু শুরু করে দিয়েছে। এইটুকু ছোট, ছোট বাচ্চা ছেলেরা 3 টে করে ল্যাঙ্গুয়েজ শিখছে তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই তো শুভময় বলছি, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। ওইখানে ওই সিবিএসই তে ডিএভিতে 4টা মানে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, হিন্দি, বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ। তবে ইংলিশটা বেশি জোর দেওয়া উচিত, মানে খুব বেশি 4টে ল্যাঙ্গুয়েজ আবার বেঙ্গলি। কোথায়? প্রিয়াঙ্কা, তুমি যে স্কুলে পড়াও? না না, আমি না, আমি ডিএভির বলছি। ডিএভিতে 7-8 এ পড়ানো হয় না, বড়দি জানবে। এখানে তো আছে আমি পড়াই, সেখানে 3টে স্প্যানিশ। ল্যাঙ্গুয়েজই হয়, এদের ইংলিশ, স্কুলে তো বাংলা, অপশনাল হিসেবে হ্যাঁ, হ্যাঁ। স্প্যানিশ আছে। স্প্যানিশ শিখাতেও হ্যাঁ। পারেন আপনি। স্প্যানিশ? আবার হ্যাঁ, আমার মেয়ে তো আবার ফ্রেঞ্চও শিখতো। ফ্রেঞ্চ শেখানো হতো। এইগুলো শেখানো উচিত, ফ্রেঞ্চ, স্প্যানিশ বা তারপরে ইংলিশটাতে বেশি জোর দেওয়া উচিত, কারণ পরবর্তীকালে এখন তো বেসরকারিকরণই হয়ে যাচ্ছে, তো মানে এগুলো হিন্দি না আর জানলে হবে ইংলিশের না। উপর বেশি জোর দেওয়া ভালো, এখন যা যুগ এসছে। আচ্ছা, যাই হোক, চলো। তো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা মোটামুটি বোঝা গেল। আমরা তাহলে লিখে নাও 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা, প্রত্যেকে লিখে নাও যে মাতৃভাষা, একটা আধুনিক ভাষা, আধুনিক ফরেন মানে আধুনিক বিদেশি ভাষা বা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশে লিখে নাও। আর একটা লেখো ভারতীয় যে কোনো একটি ভাষা, ভারতের যে কোনো একটি আঞ্চলিক ভাষা। ব্যাস, চলে শেষ করে দাও এটা। মাদার টাং, ফরেন ল্যাঙ্গুয়েজ আর ইন্ডিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজ, না কি হ্যাঁ। বললেন? হ্যাঁ, লেখো মাদার টাং, মাতৃভাষা, আর লেখো বা লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটাকে লোকাল ল্যাঙ্গুয়েজ বলছেন তো? হ্যাঁ, আর লেখো বিদেশি ভাষা, আধুনিক বিদেশি ভাষা, আর একটা লেখো যে কোনো একটি ভারতীয় ভাষা। আচ্ছা, এর আগে আমি একটা বিষয় প্রশ্ন করার সময় তোমাদের বলেছিলাম যে ভাই, এসইউপিডব্লিউ কথাটা আমি একটু ডিটেলসে বলে দিই। এই এসইউপিডব্লিউ মানে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, এটা হচ্ছে কোঠারি কমিশনে বলা হয়। আমি আগের দিন হয়তো স্কিপ করে গেছি। তো এসইউপিডব্লিউ কোঠারি কমিশনে বলা হয়, মানে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, যেটা কি এই কর্ম অভিজ্ঞতা বা কর্মশিক্ষার ওখান থেকে চলে আসছে, যে কর্ম অভিজ্ঞতা বা কর্মশিক্ষা। এখানে কি বলা হয় যে বলা হয় যে আমরা এমন ভাবে শিক্ষা ব্যবস্থা এমনভাবে পরিচালিত হবে, বা কর্মশিক্ষার উপর যেটা এমফাসাইজ করা হয়, সেই কর্মশিক্ষাটা কি হবে? কর্মশিক্ষাটা হচ্ছে এমন কর্মের মাধ্যমে শিক্ষা, যেটা গান্ধীজি সেই তার বুনিয়াদী শিক্ষাতে বলা হয় আর কি। এই কর্মের মাধ্যমে যে শিক্ষা, এটাই হচ্ছে কি কর্মশিক্ষা বা কর্ম অভিজ্ঞতা। কর্মের মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করব। আমরা কলকারখানায় কাজ করব, আমরা মাঠে কাজ করব, সেখান থেকে আমরা শিক্ষা পাবো। এই মাঠে কাজ করতে গেলে আমার কি মাটি দরকার হবে, সেই মাটি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করছি, তার মানে ভূগোল আমাদের জানতে হচ্ছে। তাহলে ভূগোল বিষয়টা হয়ে গেল। ঠিক আছে, জলবায়ু, মাটি, জলবায়ু, ঠিক আছে, কোন পরিবেশে আমরা কাজ করছি সেখানে, বা এবং কি কি মেটেরিয়ালস আমরা ইউজ করছি, বা কি কি কেমিক্যাল ইউজ করছি, সে ফিজিক্সের বিষয়গুলো এখানে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং ইতিহাস, ওই অঞ্চলের ইতিহাস কেমন জানতে হবে, ইতিহাস সম্পর্কে আমার জানতে হবে, ওই শিল্পের ইতিহাস সম্পর্কে জানতে হবে, আমাদের হিস্ট্রি পড়ানো হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে আমরা মানে সমন্বয়ের মাধ্যমে আমরা যে শিক্ষা লাভ করি, এটা হচ্ছে কর্মশিক্ষা। এবার বলছি যে হাতে কলমে আমরা এমন কিছু কাজ করব যেগুলো সমাজের উপকার হবে। আমরা যে উপকরণটা যেটা আমরা ইউজ করব বা তৈরি করব, সেটা যেন সমাজের ব্যবহারযোগ্য হয়। এটা হচ্ছে কি এসইউপিডব্লিউ। যাই হোক, ওইটা একটু লিখে নেবে, ওই কোঠারি কমিশনের একটু জায়গা যদি থাকে সেখানে লিখে নেবে। চলো, এরপরে চলো এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 79, মানে এর পরের যে এডুকেশন পলিসি। এখানে কিছু নেই, জাস্ট একটু বলে দেবো, হয়ে যাবে। এখনো পর্যন্ত এডুকেশন পলিসি 3 টে না? এটাও না ছিল? না, তোমরা এগুলো শোনো, এইগুলো ভেতরের খবর, ঠিক আছে? বলে না, ভেতরে তোমরা উপর থেকে পড়েছো সবকিছু, আর এইগুলো ভেতরের খবর, ঠিক আছে? এই ভেতরের খবর সব জায়গায় সবকিছু বলা যায় না, একমাত্র যারা সিক্রেট লোক তারাই জানে,
অনেকে বলে আমার সোর্স হচ্ছে ভেতরে থেকে খবর মানে এসছে। যারা এডুকেশনের টিচার হবে তারা জানে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ সেই এগুলো ভেতরে খবর। চলো, এই ভেতরের খবরগুলো এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তো খুব একটা এগুলো হাইলাইট হয়নি, সেই কারণে আহ, সবাই জানে না। দেখো এই যে 1900 এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, আমি তো তানিয়া কি আর বলবো বলো, কি আর করা যাবে, করতে হবে। আপনি জিওগ্রাফি টিচার হবেন, এডুকেশনের টিচার হবেন। দেখা যাক কি হয়, ঠিক আছে। হ্যাঁ, অদৃষ্ট আসছে এখন, মুচকি মুচকি আসছে অদৃষ্ট। হ্যাঁ সবই অদৃষ্ট। চলো, আহ, তো এডুকেশন হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 79, ওকে, অর্থাৎ 1979 সালে যে এডুকেশন পলিসি, সেটা কোথা থেকে আনা হয়? অ্যাকচুয়ালি এই যে 1968 সালে যে জাতীয় শিক্ষানীতি না, এখানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পর্যালোচনা করার পরে 1968 সালে মানে অ্যাকচুয়ালি যে জাতীয় শিক্ষানীতি না 10 বছর অন্তর অন্তর করার কথা বলা হয়, ঠিক আছে। তো 1968 সালে একটা এডুকেশন পলিসি হয়, তার মানে কত বছর পরে হবে? 78 হওয়ার কথা। 78। তো আর কি ওই 10 বছর পরে, মানে ওই 1 বছর পিছিয়ে গেছে। যাই হোক, 1979 সালে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করা হয়, ঠিক আছে। এবং এই জাতীয় শিক্ষানীতিতে বিভিন্ন ধরনের যে সমস্ত বিষয়গুলোর কথা এমফাসাইজ করা হয়, মানে কি একটা শিক্ষা, মানে এমন শিক্ষানীতি হবে যেখানে শিশু বা শিক্ষার্থীদের দৈহিক, মানসিক এবং জাতীয় সংহতি বা জাতীয় মানে জাতির যে ডেভেলপমেন্ট, সেটার উপর বেশি গুরুত্ব দিয়ে সেই এডুকেশন পলিসিগুলো করে থাকে আর কি, ওকে। তো এই 1979 সালে যে জাতীয় শিক্ষানীতি, সেখানে প্রত্যেকটা যে শিক্ষানীতি তার যেমন কিছু রেকমেন্ডেশন থাকে, এখানেও সেরকম এই জাতীয় শিক্ষানীতির কিছু রেকমেন্ডেশন ছিল। সেই রেকমেন্ডেশন গুলো আমাদের একটু পড়তে হবে, ঠিক আছে। কিন্তু এইটা ইমপ্লিমেন্টেশন অতটা হয়নি, ঠিক আছে। চলো কিছু রেকমেন্ডেশন হেডিং করো। আচ্ছা, ইন্ট্রোডাকশন করনি, তাই তো? চলো ইন্ট্রোডাকশন লেখো। এনইপি 1968 পর, 1968 10 বছর পর, শর্টকাটে লেখো, এনইপিটা লেখো, অত ন্যাশনাল এডুকেশন অত লিখতে হবে। এনইপি 1968 10 বছর পর কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য 1979 সালে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেন, ন্যাশনাল এডুকেশন পলিসি 1989 ঘোষণা করেন। 89? এই সরি 1979 পর্যালোচনা করার জন্য 1979 সালে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেন। এবার চলো, এনডিএ করছিল? হ্যাঁ এটা এনডিএ করছিল? 1979 মানে 80 সাল, তাই তো? 80 সাল মানে হচ্ছে তোমার ওই এটা তো রিটার্ন করে গেছে ইন্দিরা আবার। সরকার পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই মোরারজি দেসাইয়ের টাইমেই হয়েছিল। একদম একদম মোরারজি দেসাইয়ের সময়। ওই সময় তো সেই সরকার পড়ে গেল না 1978 এই আমাদের যেমন সেই 77-এ চলে গেলেন, 78-এ এরা এলো, তার মানে 80-তে আবার রিটার্ন করেছিলেন না? হ্যাঁ রিটার্ন করেছে, 80-তে আবার রিটার্ন করে। এই অল্প সময়ের মধ্যে এসে আবার নতুন করে পলিসি করে দিয়েছে, দেখেছো তখনকার সরকার কতটা অ্যাক্টিভ ছিল। পলিসি করেছে, ইমপ্লিমেন্ট করেনি। কি করে করবে? তুমি করবে, ধরো চলে গেছে তো, আবার তো ভোটে চলে এলো জিতে, হ্যাঁ, করবে কি করে? এবার ধরো তুমি সরকার হয়েছো, পরের বছরে চলে এলো তানিয়া, বলছে ভাই ও করে গেছে পলিসি, ওর মতো করবে, থাক ভাই আমি আমার নিজের মতো করি। ও তুমি যদি করে দাও, তোমার প্রিয়াঙ্কার নাম হবে, তো তানিয়ার কি নাম হবে? তাই না? সরকার চেঞ্জ হয়ে গেলে দেখো না, এখনকার সরকারগুলো কি করে, সবকিছু চেঞ্জ করে দেয়, নাম চেঞ্জ করে দিচ্ছে। এই যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, 100 দিনের যে কাজ, যেটা এমজি, ঠিক আছে, মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল, যেটা ফুল ফর্ম আর কি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, এই যে নামটা, এই নামটা এখন ওটা তো চেঞ্জ হয়ে গেল, তো ওটা চেঞ্জ হয়ে গেল। মনরেগা।
হ্যাঁ মানরেগা যেটা ছিল কি সেটা নাম চেঞ্জ হলো হয়ে গেল। ঠিক হয়েছে চেঞ্জ করে। অত বড় মুখস্থ করা যায়? এখন জি রামজি। জি রামজি হয়ে গেছে, ঠিক আছে। দেখে বাবু নাম চেঞ্জ করে দিচ্ছে, কি বাবা, কি অবস্থা, জি রামজি হয়ে গেল, কি কাণ্ড। যে যখন ক্ষমতায় থাকবে তার নিজের দলের লোকের নামে সব করে দিতে হবে, ব্যাস। হ্যাঁ, তো যাই হোক, বলো ভাই রাম, বলো ভাই রাম। হ্যাঁ বলো ভাই রাম, রামজি যাই হোক, কিন্তু কাজটা একটু বেশি করে দিলে, আমাদের তো পশ্চিমবঙ্গে সেই 100 দিনের কাজও বন্ধ করে দিয়েছে, সেখানে তো আর হয় না তো। আগে তো 100 দিনের কাজ হতো, সেই কাজটাও বন্ধ হয়ে গেছে, 100 দিনের কাজ অন্যান্য শুধু রাজ্যে। টাকা লোটার একটা স্কিম, শুধু টাকা লোটার মানে আমি দেখেছি তো, হ্যাঁ একটুও কাজ করে না, কিচ্ছু না, শুধু শুধু ঘরের সবার নাম তুলে রেখে দিচ্ছে আর টাকা ঢুকছে অ্যাকাউন্টে। হ্যাঁ আমার কাকু কাকিমা জেঠু জেঠিমা সবার দেখি নাম তোলা হয়ে আছে, কিচ্ছু করে না, সব টাকা ঠিক ঢুকছে। করেছে, বন্ধ করেছে, বন্ধ করাটা দরকার ছিল আরো আগে। হ্যাঁ এক একটা কত ভুয়ো জব কার্ড বেরিয়েছে জানেন, এক একটা অঞ্চলে হ্যাঁ 1200-1300 জব কার্ড ভুয়ো বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ 1200-1300। অবশ্যই, হ্যাঁ জব কার্ড ভুয়ো বেরিয়েছে, যেগুলো একজনের অ্যাকাউন্টে 10,000 ঢুকেছে, 10,000 তাকে 1,000 দিয়ে 9,000 হচ্ছে পার্টির লোকের। কি অবস্থা বাবু, সত্যি কি চলছে এখন। তখন ওই শুকনো শুকনো মুখগুলো আপনার দিকে তাকিয়ে এরকম করে বলবে, তখন মনে হবে যে ঠিকই করেছে বন্ধ করে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে অবশ্যই ভুলভাল করছে এরা, মানে সত্যি কথা, আপনিও গভর্নমেন্ট। পেতেন নাকি স্যার? হ্যাঁ, আপনিও পেতেন নাকি? এই না, আমাদের হয়নি, আমার করেনি, আমি এইসবের দিকে যাইনি। আর আমার সত্যি কথা বলতে, ওই মানে একটা ইয়ের জন্য আমার মানে, মানে ইয়ে কি, মানে সত্যি কথা, এই যে তুমি তো জানো সবই বিষয়টা, করিনি সব, ঠিক আছে। আমার বাবা স্যার ছিল, ইয়ে কি মানে কি বলছেন? আমার বাবা ছিল তখন, বাবার কার্ড ছিল, তারপরে বাবা মারা যাওয়ার পরে এইসব কিছু করা হয়নি, ঠিক আছে। 14 সালে বাবা মারা গেল, তারপর থেকে আমরা এইসব কিছু করিনি, ঠিক আছে। কি বলবো, এইসব একটা আলাদা একটা করে রাখলে তবু সত্যি কথা। আর এইসব কাজ ফাজ করে তো সব দেখি রাস্তায়, একটু ওই ঘাস তুলবে, ছোট ছোট সরকারের কাজ হচ্ছে, একটা একটা করে ঘাস তুলবো, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। স্যার আমাদেরই হয় স্যার, এই যে আমার কথায় কথায় দেখছি, মানে ধরুন শুয়ে আছি দুপুরবেলা, হয়তো একটু শুয়ে আছি, ঘর করে এমন মেশিন চালিয়ে সামনে দিয়ে গেল, এদিকে পুটুর পুটুর করে ঘাসগুলো কেটে দেবে সামনাসামনি। তো একদিন আমি একটা লোককে আর কি জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা এগুলো করছো, মানে কিভাবে করছো, মানে কি করছো আর কি। তো বলছে ভাই যে আমরা তো ঠিকা কর্মী। তো আমি বললাম তো কত করে পাও তোমরা। তো ওরা বলছে যে স্যার আমাদের তো বলা হয় 400 টাকা করে দেবে, কিন্তু দেয় 200 টাকা। মানে ভাবুন সরকারি কি অবস্থা, কেন্দ্রীয় সরকারও করছে, সেও আবার 200 টাকা মেরে নিচ্ছে। কি বলবেন বলুন। হ্যাঁ সেটাই, কেন্দ্রীয় সরকার করছে, কেন্দ্রীয় সরকার স্কিম এটা, কিন্তু করছে তো রাজ্য হ্যাঁ সরকার। স্কিম। হ্যাঁ মাঝখান থেকে করছে টাকা তো, চেয়ে নেয়। করছে তো দিদির ভাইরা। হ্যাঁ, যাই হোক, আর কি লেখা যাক, পরের প্রশ্ন, এই পরের প্রশ্ন না, পরের রেকমেন্ডেশন লেখো, সুপারিশ লেখো। 1 নম্বর সুপারিশ লেখো, ওই যেটা আগেরটাই বলা হয়েছিল এখানেও সেটা বলা হয়, যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 6 থেকে 14 বছর, এটাও লিখে নাও, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এখানে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হয়, এক্সট্রা জিনিস অ্যাড করা হয়, সেটা কি একটু লেখো, এক্সট্রা বিষয়গুলো কি কি। প্রথমে লেখো ওই অপচয় এবং অনুন্নয়ন, ওয়েস্টেজ এন্ড স্ট্যাগনেশন, ওই বিষয়টা একটু লিখে নাও, লেখো ওয়েস্টেজ এন্ড স্ট্যাগনেশনের উপর, স্ট্যাগনেশন রোধ আর করার এটা কথা কোঠারি বলা। কমিশন যে? হ্যাঁ হ্যাঁ, না না, কোঠারি কমিশন তো সে তো বলে দিয়েছে আগে, এমনি এরা বেশি। স্যার লাইনটা একবার বলুন, ওয়েস্টেজ এন্ড স্ট্যাগনেশন। লেখো অপচয় এবং অনুন্নয় বা ওয়েস্টেজ এন্ড স্ট্যাগনেশন রোধ করার কথা বলা হয়, মানে যাতে না হয় সেটা, সেটার উপর গুরুত্ব দিতে হবে আর কি। রদ করার কথা বলা হয় হ্যাঁ হ্যাঁ, নাকি রোধ? রদ না রোধ, রওকার রোধ হবে তো নাকি। হ্যাঁ স্যার, রোদ রোদ রদ একই হ্যাঁ একই হ্যাঁ, হয় স্যার। রোধ কথাটা, রোদ হ্যাঁ। মানে আটকে দেওয়া, রদ মানে বন্ধ করে দেওয়া, হুম, এইটাই ডিফারেন্স। আচ্ছা ঠিক আছে, নেক্সট লেখো, স্যার কি বললেন? অপচয় এবং অনুন্নয়ন রোধ করার কথা বলা হয়। চলো নেক্সট, তাড়াতাড়ি এগোও, সামনে এগোও, লিখতে হবে। 3 নম্বর পয়েন্ট লেখো,
বয়স্ক শিক্ষা, অ্যাডাল্ট এডুকেশনের উপর এমফাসাইজ করা হয়। আচ্ছা, এখান থেকে আর কিছু লিখতে হবে না, ওকে, এই পর্যন্ত ছেড়ে দাও, 3টে রেকমেন্ডেশন লেখো, আর লিখতে হবে না, কেন, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। ওকে, চলো নেক্সট ইনফরমেশন লেখো, নেক্সট হেডিং করো ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, এটা বড় করে হেডিং করো, এখান থেকে প্রশ্ন হবে। ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। আর এতক্ষণ সরি এটা এনইপি, আর এখন যেটা আছে সেটা এনপি। দা এইটাও ন্যাশনাল এডুকেশন পলিসি, এটাও ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। শুনতে পাচ্ছি না। এটাও হ্যাঁ, লেখো ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। এটা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এনপি 1986। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এটাও বলা হয়, ঠিক আছে, এটাও ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলছি, একটু বুঝিয়ে দিন না। এনপি বিষয়টা অতটা খুব একটা ডিফারেন্স না গো, ঠিক আছে, না একটু একটু বলবো স্যার, বলো। দুটোই একই, অ্যাকচুয়ালি ওই ইটাকে একবার মিডিলে করে দিয়েছে আর একটা ইটাকে সামনের দিকে করে দিয়েছে, একবার ওটা মানে দুটোই একই, একবার লিখেছে এনপিই যেটা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এতদিন হয়ে চলছে, আর এই 2020টাকে শুধু এনইপিটা করে দিয়েছে, আর কিছুই নয়, কিন্তু সবগুলোই একই। সবই একই, খুব একটা ডিফারেন্স নাই। যখন ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, যখন এনপি বলবে তখন অফটা লিখতে হবে, ঠিক আছে, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। আর যখন ওই ন্যাশনাল এডুকেশন পলিসি, তখন ডাইরেক্ট ন্যাশনাল এডুকেশন পলিসি ওই সালটা দিয়ে দিবে, ঠিক আছে, এরকম কোনো ডিফারেন্স নেই যে এরকম এনপির মানে আলাদা পার্থক্য, এরকম ব্যাপার না, ঠিক আছে, জাস্ট তুমি দেখো এই ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, আর কিছু লিখতে হবে না, বা আর কিছু অত খুব একটা ডিফারেন্স নেই। আচ্ছা দেখো, 1986 সালটা যদি আমরা দেখি, তাহলে আমরা লক্ষ্য করব পলিটিক্যাল পার্টি, আমাদের যে রাজনৈতিক অবস্থা কেন্দ্রীয় সরকারে, সেইটা একটু দেখে নিতে হবে। 1986 সাল মানে তার আগে ছিল রাজীব গান্ধী, 1985 সাল, ঠিক আছে, রাজীব গান্ধীর সময় থেকে এবং রাজীব গান্ধীর উদ্যোগে, হ্যাঁ, তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল রাজীব গান্ধীর উন্নতির মানে উদ্যোগে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য, ঠিক আছে, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য, শুধু শিক্ষা ব্যবস্থা না, শিক্ষা, অর্থনীতি, সমস্ত কিছুর উন্নতির জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 সালে এই এডুকেশন পলিসিটা আনা হয়, ওকে, এবং কার উদ্যোগে ছিল, এই জাতীয় রাজীব গান্ধীর উদ্যোগে এই এডুকেশন পলিসিটা তৈরি করা হয়, ঠিক আছে, এবং এই এডুকেশন পলিসিতে বিভিন্ন ধরনের বিষয়ের উপর রেকমেন্ডেশন করা হয়, বৃত্তি শিক্ষা থেকে শুরু করে সমস্ত ধরনের যে এই যে আমাদের প্রতিবন্ধী যে সমস্ত শিশু রয়েছে তাদের উপর গুরুত্ব দিয়ে, মানে সমস্ত স্তরের শিশুদের শিক্ষার মানে প্রাইমারি থেকে আপার প্রাইমারি থেকে শুরু করে হায়ার এডুকেশন, এবং অন্যান্য যে প্রতিবন্ধী থেকে শুরু করে বয়স্ক শিক্ষা, বৃত্তি শিক্ষা, সমস্ত কিছুর উপর এমফাসাইজ করে এই এডুকেশন পলিসিটা নেওয়া হয়, ঠিক আছে। উদ্দেশ্য যে শিরোনামে প্রকাশ করা হয়, এগুলো একটু লিখতে হবে যে কোন শিরোনামে প্রকাশ করা হয়, কত সালে করা হয়, এবং এর কতগুলো অধ্যায় ছিল, এবং কি কি রেকমেন্ডেশন করা হয়, এগুলো আমাদের একটু জানতে হবে। চলো, অনেক কিছু গল্প হলো, আমরা একটু জাস্ট আমি একটু 2 নম্বর মানে একটু হালকা করে বুঝিয়ে দিয়ে তারপরে এখান থেকে রেকমেন্ডেশন গুলো লেখাবো, ওকে। দেখো, এই যে এডুকেশন পলিসি, এখানে একটা যে শিরোনাম নেওয়া হয় সেটা হচ্ছে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, এই শিরোনামে প্রতিবেদনটা পেশ হয় 1986 সালে এপ্রিল মাসে। তার পরবর্তীকালে ওই মে মাস নাগাদ আর কি এই রিপোর্ট পেশ করে, এবং 12টি টোটাল অধ্যায় ছিল। এই 12টি অধ্যায় মানে কি 12টা পার্টে ভাগ ছিল, যে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা উদ্দেশ্য ছিল। এই 12টা পার্টে আর কি এই যে জাতীয় শিক্ষানীতি এটাকে মানে বিশ্লেষণ করা হয়, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা সেক্টরের উপর গুরুত্ব দেওয়া হয়, এবং এখানে অপারেশন ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু, অপারেশন ব্ল্যাকবোর্ড, তারপরে হচ্ছে ওই যে নবোদয় বিদ্যালয়, এই সমস্ত মানে
বিশেষ বিশেষ এডুকেশনের উপর এমফাসাইজ করা হয়। ওকে, তো চলো একটু লেখো, আর কিছু দরকার নেই। তারপর ইগনু টিগনু রয়েছে, ইগনু মানে ওই যেটা ওই বললাম না, ইন্দিরা গান্ধী, হ্যাঁ ইন্দিরা গান্ধী ওপেন ডিফারেন্স ইউনিভার্সিটি। এডুকেশনে। প্রথা বহির্ভূত শিক্ষার উপর যেটা গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, চলো লেখো। তাহলে হেডিংটা করে নিয়েছো তোমরা, ইন্ট্রোডাকশনটাও করে নিয়েছো। আচ্ছা, আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা চাকরি থেকে ডিগ্রিকে যে আলাদা করা, যেটা কম্পিটিটিভ এক্সামে হয়ে থাকে, যে চাকরির ক্ষেত্রে ডিগ্রিটা অত গুরুত্বপূর্ণ না। এখানে প্রথম বলা হয় 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। ঠিক আছে, কি লিখতে বলছেন স্যার? লিখতে বলছেন? না না কিছু লিখতে বলিনি। চলো এবার লেখো ইন্ট্রোডাকশন। কিছু লিখেছো 1985 সালে, লেখো 1985 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর লুসি কেমন আছো? অনেকদিন পরে। ভালো আছি স্যার। ওকে, ঠিক আছে রুমনা। ওকে, রাজীব গান্ধীর দেশের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন দিক সম্পর্কে দিকের উন্নয়নের জন্য লেখো, বিভিন্ন দিকের উন্নয়নের জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি 1968 সালে গঠন করে। 1968। হ্যাঁ, এই আবার ভুল বলছি। থ্যাংক ইউ টানিয়া ম্যাডাম। এইভাবে মাঝে মাঝে একটু ধরিয়ে দেবে, ঠিক আছে? তাহলে 1986 সালে গ্রহণ করে। চলো এবার লেখো, প্যারা চেঞ্জ করে লেখো চ্যালেঞ্জ অফ এডুকেশন। এটা কি রেকমেন্ডেশন? না রেকমেন্ডেশন এখন বলিনি। ওই যে এটা হেডলাইনটা। হ্যাঁ, হেডলাইন। প্যারা চেঞ্জ করে লিখো চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি, একটু ড্যাশ দেবে, দেখবে দিয়ে লিখবে এ পলিসি পার্সপেক্টিভ। স্যার কি বললে? চ্যালেঞ্জ অফ এডুকেশন, একটু ড্যাশ দিয়ে লিখো পলিসি POLICY, পলিসি পার্সপেক্টিভ। আচ্ছা, বলছো ময়ূক, বলছো যে স্যার পিডিএফ দেবেন। শোনো, পিডিএফ দেবো, অসুবিধা নেই, কিন্তু পিডিএফ থেকে আমার মনে হয় তোমার বেশি ভালো হবে যদি নোটস গুলো খাতায় লিখে রাখো, পড়াশোনা করো, তাহলে সব থেকে বেশি ভালো হবে। পিডিএফ দিলে তোমার ফোনে থেকে যাবে। এবার তুমি যদি চাও, তাই তো নাকি? হ্যাঁ স্যার, মানে লিখে রাখছি, এবারে কিছু কিছু ধরুন মিস হয়ে গেল, তখন স্যার পিডিএফটা থাকলে ওখান থেকে একটু দেখে নিতে পারতাম, জানি এই গো, আর কি। পিডিএফ আমি বলছি, শোনো, এইসব গল্প আমরা হ্যাঁ, সব জানি। পারেন তো প্রতিদিন ক্লাসের পরে যার কাছ থেকে নোটসটা আপনি নেন, দিয়ে গ্রুপে দিয়ে দিলেই তো হয়ে যায় না? পেয়ে হ্যাঁ, তো যাই ওটা আমরা। দেয়া হয় তো, ওটা তো নেওয়া হয়, প্রত্যেকে পায় তো, প্রত্যেকে সবদিন পিডিএফ। দেন না। স্যার ওই পিডিএফ এ খুব প্রবলেম হয় স্যার, ওই ফোনে থেকে যায়, নাহলে প্রিন্ট আউট করতে কত প্রিন্ট আউট করবো। হ্যাঁ, কত প্রিন্ট আউট করো, কত টাকা তোমার আছে? ওই যে এসএলএসটির সময় হয়েছিল জিওগ্রাফিতে। সেটাই, ও মাথা খারাপ হয়ে যাবে প্রিন্ট আউট করে পড়াশোনা, আর ওই ফোনে পড়াশোনা খুব চাপ আছে। যতটুকু পারবে, আমি তো বলছি বাচ্চাদের মতো বলছি, মানে একদম লিখে নেবে, খাতায় লিখবে, তবে পিডিএফটা থাকবে, তো অসুবিধা নেই, ঠিক আছে? পিডিএফও থাকবে, খাতাও রাখবে। আমি ওইখানে বলেছি 4-5টা খাতা করে রাখবে, প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা, ঠিক আছে ময়ূক? হ্যাঁ স্যার, ওকে ওকে। আচ্ছা, লেখো চ্যালেঞ্জ অফ এডুকেশনে পলিসি পার্সপেক্টিভ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। স্যার আমার ফোনটা কেটে গেছিল, তো বলছি স্যার এটা প্রথমটা রিকমেন্ডেশনের।
ফারুক বলছো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে 1986 সালে জাতীয় শিক্ষানীতি হচ্ছে। তুমি হ্যাঁ, ওটা লিখেছি, ইন্ট্রোডাকশনটা লিখেছি। এরপর রিকমেন্ডেশন এর পরে এটা ফার্স্ট পয়েন্ট, এটা তাই তো? না, রেকমেন্ডেশন এখন বলিনি, তুমি এখন আচ্ছা, জাস্ট আচ্ছা। একটু ওই 2 নম্বর পয়েন্ট লেখো। 2 নম্বর পয়েন্ট বলেছি আচ্ছা, আচ্ছা। চ্যালেঞ্জ অফ এডুকেশন, একটু ড্যাশ দিয়ে লেখো পলিসি পার্সপেক্টিভ শিরোনামে প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদন পেশ করা হয়। নেক্সট লেখো ঠিক আছে। নেক্সট লেখো 1986 সালে এপ্রিল মাসে স্যার কি বললেন? 1986 সালে এপ্রিল মাসে জাতীয় শিক্ষানীতি রচনা করে অত করতে হবে না। আচ্ছা, এপ্রিল মাসে ওটা করে দিন, হ্যাঁ, এপ্রিল মাসে রচনা করে হ্যাঁ মে মাসে উভয় কক্ষে অনুমোদন লাভ করে। মে মাসে উভয় কক্ষে অনুমোদন লাভ করে। উভয় কক্ষে অনুমোদন লাভ করে। প্যারা চেঞ্জ করে আর একটা ইনফরমেশন লিখবে, স্টার চিহ্ন দিয়ে লিখতে পারবে, অন্য কোনো কিছু একটা স্যার উভয় কক্ষে কি করে? অনুমোদন লাভ করে। অনুমোদন মানে ওরা হচ্ছে পারমিশন দেয়, গ্রান্টেড করে। যে কোনো এই যে এনইপি হলো না, সবকিছুর একটা সংসদের একটা দরকার হয়, অনুমোদন লাভ করে। তারপর লেখো জাতীয় শিক্ষানীতি 1986। হ্যাঁ, 3টে পয়েন্ট, মানে প্রথম পয়েন্ট বললাম ওই যে ইন্ট্রোডাকশন, দ্বিতীয় পয়েন্ট বললাম এই চ্যালেঞ্জ অফ এডুকেশন, এটাও একটা ইম্পর্টেন্ট, এটাও স্টার চিহ্ন দাও। তারপরে এই যে 3 নম্বর যেটা বলছি এটাও স্টার চিহ্ন দিয়ে লেখো। জাতীয় শিক্ষানীতি 1986 12টি অধ্যায় বিভক্ত ছিল। বারোটি অধ্যায় বিভক্ত ছিল। আচ্ছা, 12টি অধ্যায় বিভক্ত ছিল। এবার আমি একটু বলে রাখি, এখানে 12টা অধ্যায় তোমার মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে যে 12টা অধ্যায় ছিল, এবং প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় কি ছিল একটু মানে জেনে নিতে হবে। আর মাঝে একটা বলবো, ঠিক আছে? এই দেখো 12টি অধ্যায় ছিল, আমি জাস্ট বলছি। প্রথম অধ্যায় ছিল ভূমিকা, ইন্ট্রোডাকশন, ওকে। আর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, যে মানে যে জায়গাটার কথা বলা হয়, যে জায়গায় বা যে অধ্যায়ে বলা হয় সেটা একটু বলে দেবো, ওকে। চলো দেখো, প্রথম অধ্যায় ছিল ইন্ট্রোডাকশন। আচ্ছা, এবার লেখো ফোর্থ অধ্যায়, মানে 4 নম্বর অধ্যায়টা একটু লেখো। 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়ে বলা হয়েছিল যে ওই ইকুয়ালিটি এডুকেশন। লেখো ইকুয়ালিটি এডুকেশন, সাম্যের শিক্ষা। মানে ইকুয়ালিটি এডুকেশন মানে কি বলতো, এই যে নারী পুরুষের মধ্যে যে মানে ডিভাইডেড যে ভেদাভেদ, এগুলোকে মানে রিমুভ করতে হবে। তো এর উপরে এমফাসাইজ করা হয়, তার জন্য একটা অধ্যায় করা হয়েছে সাম্যের জন্য শিক্ষা, অর্থাৎ যেখানে নারী পুরুষের কোনো পার্থক্য থাকবে না, নারী পুরুষের কোনো পার্থক্য থাকবে না, মানে যেখানে পাঠ্যক্রম থেকে শুরু করে মানে একটা বয়স যা পড়বে, একটা মানে একটা বালক বালিকা, একটা বালক যা পড়বে বালিকাও তাই পড়বে, মানে এখানে কোনো লুকানো চুরানোর কোনো ব্যাপার না, ঠিক আছে? মেয়ে মানে সে শুধু রান্না করার কাজ শিখবে তা কিন্তু না। মেয়েরা মানে তারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হবে, পড়বে, ডাক্তারি পড়বে, সমস্ত কিছু করবে। তো এটা হচ্ছে কি
আগে ছিল কিছু কিছু, তবে বুঝলে? কিছুই চেঞ্জ হয়নি স্যার। হ্যাঁ? কিছুই চেঞ্জ হয়নি এত কিছু করে। কি বলেছো চেঞ্জ সবচেয়ে হয়নি? মানে বেশিরভাগ জন এটাই ভাবে মেয়েরা রান্না করবে। আছে মেয়েরা চাকরি করবে সবই ঠিক আছে, ইকুয়ালিটি যখন ইকুয়ালিটি তখনই হবে যখন ছেলেরা বাড়ি রান্না কাজ করবে। ওটা কি করে স্যার হয়? ওটা তো বৈষম্য মেয়েদেরকে হয়ে রান্না গেল। করে খাওয়াবে এই দেখ, তখনই হবে ইকুয়ালিটি। ওখানে তো বৈষম্য তৈরি হয়ে গেল। আর আর ছেলেরা 365 ভালো দিনে রান্না করতে পারে, ছেলেরা কিন্তু ভালো রান্না করতে 365 পারে। দিনের এই যে স্যার হ্যাঁ 365 দিনের যখন 160 দিন আপনি শ্বশুর বাড়িতে থাকবেন তখন হবে ইকুয়ালিটি। আচ্ছা একদম, আচ্ছা একদম। আচ্ছা, আমাকে স্যার একটা এটা কথা একদম বলো, ঠিক। আমাকে একদম একটা ঠিক কথা এটা বলো, 100%। আমাকে রান্নার কথা যেহেতু ও বললো, ওই নায়কের কথা আসছি। রান্নাও যে করতে সমস্ত হবে, বিয়ে বাড়িতে শ্বশুরবাড়িতেও তোমরা থাকতে খাও, হবে। বিয়ে বাড়িতে খাও, রান্না পূজাতে খাও, এই রান্না পূজা নয়, বিয়ে বাড়িতে, তারপর সেই বিভিন্ন আচ্ছা, ধরনের এরকম অনুষ্ঠানে ওটা Yes. ওটা কারা রান্না করে, প্রফেশন, কারা ওটা রান্না করে? প্রফেশন। উনি সেফ, উনার প্রফেশন রান্না করে খাওয়ানো বিয়ে বাড়ি, তার জন্য উনি টাকা পান, স্যার ঠিক আছে? ওর জন্য টাকা পায়, বুঝতে হ্যাঁ, পারছেন? ওর জন্য বাড়িতে টাকা রান্না পায়। করা কি প্রফেশন হিসাবে ধরেন? না না, প্রফেসর না, ছেলেরা কিন্তু রান্না ভালো করতে পারে ঘরেও। বিশাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরে জানি তো দারুণ টেস্ট করে, এত সুন্দর টেস্ট করে, তাহলে করে তো খাওয়াতে হবে। টেস্ট করতে পারি বললে হবে? এই রান্নাটা কোনো আরে ব্যাপার না, দেখো। শোনো, চাকরি থেকে এলে ছেলেদেরকে বলা হয় চা খাবে না কফি খাবে না যাই হোক একটা কিছু খাওয়ার কথা বলা হয়। মেয়েরা বাড়িতে এলে চাকরি করে যতই আসুক কটা মেয়েকে বলা হয় যে তুমি একটু চা খাবে না কফি খাবে? বাবা আগে কাজ সারো। আগে একটা এগুলো কথা তাইলে বাকি বলি, আছে। কোনো কোনো মেয়ে ডিবেটে যদি বেড়ে যাবে, ডিবেট অনেক হবে স্যার, আপনি হিসাব পড়ান পড়ান। এটা ডিবেটেবল টপিকই তুলে দিয়েছে। সেটাই, ডিবেটের টপিক তুলে দিচ্ছি, চলো অনেক। স্যার মেয়েদের সাথে ঝগড়া করে কেউ পারেনি আর পারবেও না, আপনি পড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার। চলতে থাকবে, চলো চলো চলো, যেটা বলছিলাম, হ্যাঁ 4 নম্বর অধ্যায় লেখো ইকুয়ালিটি এডুকেশন। আচ্ছা, আরেকটা লেখো, পঞ্চম অধ্যায় লিখে বলা হয়েছিল ইসিসি, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পঞ্চম অধ্যায়টা লিখে নাও, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, পঞ্চম অধ্যায়। আর একদম লাস্টে লিখে নাও ভবিষ্যৎ, মানে 12 নম্বর অধ্যায়ে ভবিষ্যতের কথা বলা হয়, মানে ফিউচার প্ল্যানিং। স্যার পঞ্চম পঞ্চম আরেকবার স্যার পঞ্চম অধ্যায়টা আরেকবার একটু বলুন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে একদম ভিত্তি স্তর, সেটাই স্তরের উপর গুরুত্ব দেওয়া হয়। 12টা কি বললেন? ফিউচার প্ল্যান নাকি বললেন? ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ প্ল্যান, ওটা আর কত? ওটা 12 নম্বর। চাইল্ডহুড বিলো এডুকেশন। বুঝতে পারলাম না future কি? আচ্ছা 5 নম্বরটা বলে দিচ্ছি, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নার্গিস লিখে নিয়েছো? আচ্ছা, এবার লেখো 12 নম্বর অধ্যায়, লেখো ভবিষ্যৎ, ফিউচার। স্যার কার ভবিষ্যৎ? মানে ছেলেমেয়েরা কিভাবে এস্টাবলিশড হবে, মানে চাকরির প্ল্যানিং এরকম কিছু নাকি? হ্যাঁ, ভবিষ্যৎ মানে সমস্ত কিছুর ভবিষ্যৎ, মানে ফিউচার প্ল্যানিং কি হবে, শিক্ষা ব্যবস্থা মানে ভবিষ্যতে কেমন হবে, সেই সমস্ত বিষয়ের কথা উল্লেখ করা হয়। ঠিক আছে, যেমন ধরো আমাদের এখন বর্তমানে জনসংখ্যা কত? 50 কোটি, তাহলে ভবিষ্যতে 20 বছর পরে ভবিষ্যতে জনসংখ্যা কত হবে? 400 কোটি। আমাদের ভারতের কথা বলছি। তো তুমি সেরকম প্ল্যানিং করে করবে, তুমি ভাবো তোমার ভবিষ্যৎ কি হবে। ঠিক আছে, তুমি আরো ভবিষ্যতে 2টো নিতে পারো না 4টে নিতে পারো, তার একটা যে প্ল্যানিং, ঠিক আছে। 4টে নিতে। কাকে? আমাকে? আপনি তো আমাকেই বলেছেন ডালিয়া আরো 4টে নিতে হবে। হ্যাঁ, নাও না, চাপ নেওয়ার কিছু, চাপ নিচ্ছ কেন তুমি? 2 দিন পরে সেক্রেটারিয়েট হয়ে যাবে, চাপ নেওয়ার দরকার নেই, 4টে কেন, আরো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 2টো 3টে 4টে যা। মানে সেক্রেটারিয়েট হবে না, তুমি দেখবে ঘরেই বসে আছো আর সেক্রেটারিয়েট হয়ে কাজ নেই। টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে। মোটিভেশন আমি করব, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। চলো নেক্সট, এবার রেকমেন্ডেশন হবে। ওকে, চলো রেকমেন্ডেশন। স্যার 12তম অধ্যায়ের ওই লাইনটা একটু বলে দিন না, ওটা একটা লাইন কিভাবে হবে? হ্যাঁ, লেখো ফিউচার প্ল্যানিং, 12 নম্বর অধ্যায়। আচ্ছা চলো, এবার চলো কিছু রেকমেন্ডেশন, এইগুলো সবই রেকমেন্ডেশনের মধ্যে পড়ছে, তবু আলাদাভাবে কিছু করি। চলো লেখো, এবারে লেখো রেকমেন্ডেশন বা হচ্ছে সুপারিশ।
এগুলো সব রেকমেন্ডেশন পড়ছে, কিন্তু এই যে 12টা অধ্যায় যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো। চলো 1 নম্বর লেখো। 1 নম্বর লেখো, জাতীয় শিক্ষানীতি 1986-তে শিশুর সামগ্রিক লক্ষ্যে সামগ্রিক উন্নতির লক্ষ্যে পুষ্টি, স্বাস্থ্য, সামাজিক, মানসিক ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কে অগ্রাধিকার দেওয়া হয়। আন্ডারলাইন করে দাও, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনকে অগ্রাধিকার দেওয়া হয়। ওর সঙ্গে লিখতে পারো বা প্যারা চেঞ্জ করে লিখতে পারো। এটা কি পয়েন্ট করে লেখাচ্ছেন না? হ্যাঁ 1 নম্বর পয়েন্ট বললাম তো, পুরোটাই রেকমেন্ডেশন 1 নম্বর পয়েন্ট। আচ্ছা ঠিক আছে। তারপরে লিখতে প্যারা চেঞ্জ করে লিখতে পারো, শিশুর চাহিদা, বিকাশ, প্রবণতার প্রতি লক্ষ্য রেখে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম কে সংযুক্ত করা হয়। আইসিডিএস, হ্যাঁ আইসিডিএস কে সংযুক্ত করা হয়। একটু ওই আইসিডিএসটাও ব্র্যাকেটের মধ্যে ফুল ফর্মটা লিখে নেবে, আর ওই যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ওটার ব্র্যাকেটের মধ্যে এই ছোট করে ইসিসিটা লিখে নেবে। আচ্ছা এবার চলো, এটা হয়ে গেছে। 2 নম্বর লেখো অপারেশন ব্ল্যাকবোর্ড। 2 নম্বর রেকমেন্ডেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে মেন, বিভিন্ন ইন্টারভিউ থেকে শুরু করে। কি বললেন? আইসিডিএসটা লিখে নাও, আইসিডিএস ফুল ফর্মটা আমি বলে দিচ্ছি তো, ফুল ফর্ম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, আর ওটা ব্র্যাকেটের মধ্যে আইসিডিএস লিখে নাও। সংযুক্ত করা হয় মানে যুক্ত করা হয় এইখানে। এই যে আমাদের সেই খিচুড়ি দেয় না, খিচুড়ি স্কুল, তো এই খিচুড়ি স্কুল ঢোকানো হয় বাচ্চারা যাতে পুষ্টি পায়, ঠিক আছে, সুস্বাদু খাবার, পুষ্টি প্লাস বেসিক এডুকেশন। কিন্তু এখন তো সেই শুধু ভাত দেয়, ভাতের সঙ্গে কিছু থাকে না, বুঝলে। খিচুড়ি দেয়। ডিম সেদ্ধও দেয়। হ্যাঁ স্যার আমাদের এখানে খিচুড়ি আর ডিম সেদ্ধ দেয়, খিচুড়ি ডিম সেদ্ধ। হ্যাঁ বলছি শুনো, হ্যাঁ কিরকম ভাবে ভাগ ওর সাথে মাঝে মধ্যে আরশোলা টিকটিকি থাকে। না ওটা সব জায়গায় হয় না, ওটা সব জায়গায় হয় না। আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন খিচুড়ি আর হাফ ডিম, ফুল নয় হাফ ডিম দেয়। না খিচুড়ির দিন হাফ আর ডিম ভাতের দিন গোটা। হ্যাঁ না এবার হচ্ছে সব দিন তো আমাদের এখানে যেটা দেয় সব দিন দেয় না, বুঝলে। আমি বলছি আমাদের এখানে কি হয় বলছি শোনো। এই দেখো মাঝে মাঝে একদিন হয়, সপ্তাহে 1 দিন বা 2 দিন হবে খিচুড়ি দেবে, তারপরে আরো 2 দিন ভাত দেবে, শুধু ভাত, মানে শুধু চালটা সিদ্ধ করে
আর একটা দুটো আলু দেবে, ঠিক আছে? মানে আলু মানে কি, ওই কাটা কাটা আলু পিস যে ছোট ছোট, ওই একটা দুটো আলু দেবে, আর কিছু দেবে না। আর ডিম দেবে আধখানা। স্যার আসল কথা বলি, হুম। আমার এখানে আইসিডিএস ম্যাম আছে, ওনার সঙ্গে আমি কথা বলছিলাম, আজ থেকে অনেকদিন আগের কথা বলছি, 5-6 মাস আগের কথা। তো উনি বলছিলেন যে সরকার থেকে টাকাই আসে না, এটা কিন্তু কত ঠিক মাসে কথা। কত মাসে টাকা বাকি, বলছে কতটুকু বেতন পাই, সেই বেতন থেকে খরচা চালাতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টাকা দেয় না, সত্যি কথা। আর এই মিড ডে মিলে হ্যাঁ স্যার, ব্যয়। আমার মা করে, আমি জানি তো, দেয় না, বিল দেয় না, সবজি বিল ওসব হ্যাঁ কিছু দেয় না, 6 মাস পর দেয়। তাহলে একটা মানুষ 6 মাস কিভাবে চালাবে? হ্যাঁ এই তাই। 60টা বাচ্চাকে যে রোজ ডিম দেবে, হ্যাঁ 6 মাস ধরে কি করে চালাবে সে? সেই আবার না দিলে আবার গার্জেন গুলো এসে আবার বিভিন্ন জায়গা বুঝে, ঠিক আছে, গার্জেন গুলো এসে তো বিশাল এ করে, তাই না, যে এগুলো দেওয়া হচ্ছে না কেন, ডিম হ্যাঁ দিচ্ছে করে, না কেন। খুব ঝামেলা করে। এবার এবার তারা তো আর বুঝতে চায় না স্যার, তারা ভাবে হয়তো দেয়া হচ্ছে, এরা মেনে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সে তো সবাই মারবে এরা আর কি। তাছাড়া মিড ডে মিলে বরাদ্দ খুবই কম, এত কম যে আহ, খুবই মানে পার চালানো। মিড ডে মিল এমনিতে স্যার 7 টাকা করে হওয়ার কথা, কিন্তু সরকার প্রোভাইড করে মাত্র 4 টাকা। এবারে 4 টাকা 50 পয়সাটা কতটা পুষ্টি পাবে আপনি বলুন? ওটাই। আবার ডিসেম্বর মাসে ডিমের দাম দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে গেছে, কত করে হচ্ছে? আমি কেন, 10 টাকা করে তো ডিম নাকি? 8.5 টাকা করে। 9 টাকা। হ্যাঁ 8.5 টাকা। আমাদের এখানে 8.5 টাকা। 8.5 টাকা হয়ে গেছে সিদ্ধ ডিম, মানে কেন আপনি মনে হয় ডিম টিম কেনেন না নাকি? শোনো, ডিম হ্যাঁ? টিম কিনে না বলতে যেই যেই ডিম দিয়ে আপনার সঙ্গে ম্যাডামের পরিচয় হলো, আপনি সেই ডিমের দামটাই ঠিকঠাক জানেন না। না না, ডিমের দাম জানি, ডিমের দাম 200 টাকা হয়ে গেছে সেটা জানি, ঠিক আছে, ওটা নিয়ে চাপ নেই। কেন চাই না সেটা আমি পরে বলবো, ঠিক আছে। স্যার স্যার কি আর পিসের হিসাব রাখে? স্যার পিসের হিসাব রাখে না গো। সেটাই পরে বলবো, ঠিক আছে, এই বিষয়টা খুলে। চলো দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড। পেটিতে একটু কম পাওয়া যায়, পেটি কিনলে। পেটিতে কম পাবে, বড় বড় পাবে। মানে 10 টাকা হলেও কম নেয়। পেটি না, ওটাকে বলে ইয়ে গো, ওই ট্রে বলে। আমি আগে বলতাম, আমি দোকানে গিয়ে বলে না, পেটি ওদের পেটি বলে। না, না, এই ডিমের দেখো, পেটি। ওই পেটির মধ্যে ট্রে থাকে, বুঝলে। আমি দোকানে স্যার এখন মডার্ন স্মার্ট, এখন এক কথাবার্তা এখন অফিসারদের হ্যাঁ, মতো হয়ে যাচ্ছে। 1 ক্যারেট। একটু মানে ম্যাচিওর হচ্ছি তো। আহ, একটা পেটির মধ্যে অনেকগুলো ট্রে থাকে, সেই আমি বলি পেটি দাও, ঠিক আছে, বলে পেটি আর কি, ট্রে বলো, পেটিতে তো অনেকগুলো ইয়ে থাকে। পুরো তুমি মানে কত খাবে? আমি বলি ওই ওই হলো আর কি। না, আবার বলে হলো না, ওটা হচ্ছে ট্রে বলে, একটা ট্রে। স্যার ওই পেটির কথাই বলছি আমি, পুরোটার কথা বলছি। যদি পেটি হয় স্যার, তাহলে একটা পেটিতে আপনার 30টা ডিম থাকে। হ্যাঁ, আর যদি 30টা আপনি ডিম ট্রে থাকে। হিসাবে নেন আর তাহলে ওটা একটু কম নেয়, 10 টাকা হলেও কম নেয় এ না, পেটিটাই পুরো। পেটি হ্যাঁ, তুমি যেটা আর 30টা না, ট্রে, ওটা পেটি না, ওটা ট্রে। যেটাকে না আমরা না, আমি পেটি বলি, ওটা ট্রের একটা কথা ভুল বলছি বলা স্যার। হয়, ওটা অ্যাকচুয়ালি ট্রে। পেটি বলতে হ্যাঁ, ওটা অনেকগুলো ট্রে হয়, এর মধ্যে থাকে, পেটি অ্যাকচুয়ালি সেটাকে নয় পেটি বলে। কথাটা। উফ, হয়েছে পেটি পুরো স্যার, মানে তো বক্সটাকে টোটাল পেটি পেটিতে বলে। ব্রাঞ্চটা। এবার পড়ান। কিসের ভাই দোকানদার বলে। আচ্ছা, আমরা সব ভুল জানি, ছেলেরা সব ঠিক জানে, নিন পড়ান। চলো চলো চলো, এখন নেক্সট। ক্লাসে একটু ছেলে বেশি হয়ে গেছে বলে স্যার শুধু এখন না না, বিষয়টা ওটা না। চলো, অপারেশন আগে ব্ল্যাকবোর্ড। সংখ্যালঘু ছিল, এখন আর সংখ্যালঘু নেই। সংখ্যালঘু ছিল। 4:35, আপনার খেয়াল আছে? ইয়ে বাবা। আজকে সন্ধ্যাবেলা পড়াবে না, এই জন্য বিকেলে পড়াবে স্যার, বেশিক্ষণ বলেছে। আচ্ছা চলো, এটা শেষ করবো। চলো, রেকমেন্ডেশন লেখো, অপারেশন ব্ল্যাকবোর্ডটা একটু লেখো, এখানে অনেক বোঝানো আছে তো বোঝাতে হবে না। চলো লেখো, অপারেশন ব্ল্যাকবোর্ডটা কি, লেখো। লেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি। প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি। উদ্দেশ্য পয়েন্ট করো। আর উন্নতির জন্য গৃহীত কর্মসূচি। উদ্দেশ্য পয়েন্ট গুলো, 1 নম্বর লেখো, ওইটা আরেকবার বলুন না। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি। উদ্দেশ্য পয়েন্ট করো, 1 নম্বর লেখো, প্রাথমিক বিদ্যালয়ে মান উন্নয়ন করা।
নাম্বার 2 লেখো নাম্বার 1 কি বললেন? প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়ন করা। নাম্বার 2 লেখো শিক্ষণ পদ্ধতিকে আকর্ষণীয় করার জন্য চার্ট, মডেল, চক ইত্যাদি সরবরাহ করা। ইত্যাদি সরবরাহ করা। 3 নম্বর পয়েন্ট হয়েছে হলে বলবে, একটু থামস আপ দিয়ে একটু করবে। নেক্সট 3 নম্বর লেখো সব ঋতুতে ব্যবহার উপযোগী দুটি বড় বড় শ্রেণীকক্ষ বিদ্যালয়ে থাকবে। সব ঋতুতে ব্যবহারের উপযোগী দুটি বড় বড় শ্রেণীকক্ষ বিদ্যালয়ে থাকবে। নেক্সট বলবো, নেক্সট লেখো প্রত্যেক বিদ্যালয়ে মিনিমাম 2 জন শিক্ষক থাকবে। 2 জন শিক্ষক থাকবে, একজন ফিমেল একজন মেল। একজন ফিমেল আর একজন মেল। নেক্সট লেখো প্রতিটি বিদ্যালয়ে শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। নেক্সট পয়েন্ট লেখো স্যার কি বললেন? শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। নেক্সট লেখো শিক্ষা সহায়ক উপকরণ ব্ল্যাকবোর্ড, মডেল। শিক্ষা সহায়ক উপকরণ ব্ল্যাকবোর্ড, মডেল, চক, ডাস্টার, একসঙ্গে আরেকটা পয়েন্ট লিখে দিই, এবং খেলার সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করা। মানে অনেক কিছু, সেগুলো আর বলছি না, জাস্ট লেখো খেলার উপকরণ সরবরাহ করা। চলো নেক্সট লেখো, এটা হয়ে গেলে বলবে। আচ্ছা নেক্সট রেকমেন্ডেশন লেখো শিক্ষা কাঠামো। 3 নম্বর পয়েন্ট তো কি হচ্ছে বুঝতে পারছি না। 3 নম্বর মনে হয়, মানে 2 নম্বরটা অপারেশন ব্ল্যাকবোর্ড ছিল, তাহলে 3 নম্বর পয়েন্ট হবে। এখন যে এগুলো মেন পয়েন্ট আমি বলবো, ঠিক আছে? এই মেন পয়েন্ট গুলো মুখস্থ করলে হয়ে যাবে। লেখো শিক্ষা কাঠামো। এখানে শিক্ষা কাঠামো কেমন ছিল লেখো 10+2+3, মানে ওই কোঠারিতে যেমন ছিল এখানেও সেম 10+2+3, মানে যেটা আমরা পড়েছি। হ্যাঁ। নেক্সট 4 নম্বর লেখো, 4 নম্বর না 5 নম্বর হচ্ছে, লেখো নেক্সট ডিগ্রিকে চাকুরি থেকে বিচ্ছিন্ন করার প্রস্তাব করা হয়। ডিগ্রিকে চাকুরি থেকে বিচ্ছিন্ন করার প্রস্তাব দেওয়া হয়। এই শিক্ষানীতিতে
ডিগ্রিকে চাকুরি থেকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়। এই যেমন একজন মানে মাঝে মাঝে আমরা দেখি যে আইএস আইপিএস এরা মাধ্যমিকে 30 পেয়েছে অঙ্কে, ফেল করেছে অনেকে, এরকম আছে। ঠিক আছে, এটা 12 ফেল হ্যাঁ ফেল 12 করা ফেল তো এরকম থাকে। তো এরকম থাকে, এগুলো ঠিকই আছে, এগুলো মানে সত্যি কথা একটা সময় থাকে আমাদের বিভিন্ন বিভিন্ন সময় এই জন্য আমাদের বিভিন্ন মেন্টালিটি বা বিভিন্ন পরিবেশে থাকি, তা মানে বাচ্চা বেলায় আমরা পড়াশোনা খুব একটা করতে পারি না, বিভিন্ন সোশিও ইকোনমিক প্রবলেম থাকে। পরে যখন আমরা বুঝতে পারি তখন যে জন্য আমরা চাকরিটা করবো সেটার উপযোগী হলেই হবে। কোথায় মানে পাস্টে কি হয়েছে সেসব দেখে যদি আমরা ফিউচারটাকে কল্পনা করি বা করি, ডিসাইড করি, তাহলে কিন্তু ঠিক হবে না। যাই হোক, চলো পরের ইনফরমেশন লেখো। ইগনু স্থাপন করা হয়। ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনু স্থাপন করা হয় 1985 সালে। নেক্সট লেখো। কত সাল বলেন? 1985 ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয় 1985 সালে। হ্যাঁ 86 সালে যদি এটা হচ্ছে 1986, তাহলে 85 সালে কি করে হয়ে যায়? মানে 85 সালে এটা করা হয়েছে আর কি, প্রতিষ্ঠা করা হয়। এইগুলো প্রতিষ্ঠা করা হয় উচ্চশিক্ষার জন্য। এটা এটা কিন্তু ভালো যুক্ত কথা বলেছো। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, না ইগনু স্থাপনের কথা না, ইগনু ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। মানে এই যে বয়স্ক শিক্ষা যেটা বলা হয়েছে না, বয়স্ক শিক্ষা নন ফর্মাল এডুকেশনের উপর গুরুত্ব দেওয়ার জন্য ইগনুকে আরো বেশি এমফাসাইজ করা হয়, এটা একটু লিখো। এবং ইগনু অ্যাকচুয়ালি কি বলতো 1985 সালে 1986 সালে তো ওই সময় স্থাপন করা হয়। মানে কি বলতো, এই যে ধরো এখন এই কিছুদিন আগে সাগরে দিদিমণি এসে শিলান্যাস করে গেল ব্রিজের জন্য। তো ওই শিলান্যাস করা মানে ওটা কি আর কি কমপ্লিট হয়েছে? হয়নি, এখন ওটা সময় লাগবে। এই যে আমাদের জেলা 30টা ঘোষণা হয়ে গেছিল, 30টা কি এখনো হয়েছে, ইমপ্লিমেন্ট হয়েছে? হয়নি তো। না 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 সাউথ চব্বিশ পরগনার কথা মনে হয় আরো 2-3টে টুকরো করে দিয়েছে। না না, হয়নি কিছু ওইসব, ওটা হয়নি কিছু। আচ্ছা, এরপরে লেখো নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়। নবোদয় বিদ্যালয়টা একটু লিখে নাও কি জিনিসটা। গ্রামীণ মেধাবী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার, গ্রামীণ মেধাবী শিক্ষার্থীদের আরো বেশি উন্নতির জন্য, উন্নত শিক্ষা প্রদান, উন্নত শিক্ষা প্রদানের জন্য এই নবোদয় বিদ্যালয় স্থাপন করা হয়। স্যার এটার কি রেকমেন্ডেশন ছিল? প্রতিটা জেলা একটা করে থাকতে হবে? প্রথমে প্রতিটি জেলায় প্রথমে কটার কথা 50টা নবোদয় বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়। এবারে এখন যেটা প্রতিটি জেলায় নবোদয় বিদ্যালয় আছে এবং অনেকদিন আগে হয়ে গেছে। হ্যাঁ আমাদের জেলাতেও আছে। এখনকার দেখছি ছেলে মেয়েদের নবোদয় সবই রাজ্য ওই নবোদয় বিদ্যালয় একসেপ্ট করেছে, কিন্তু এখনো অবধি তামিলনাড়ুতে কোনো নবোদয় বিদ্যালয় নেই। তাই? বাহ, Yes, কেন? ওদের কি সমস্যা? স্ট্যালিনের কি সমস্যা? ওরা অ্যাকচুয়ালি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটাকে এখনো অবধি মেনে নেয়নি। আর নবোদয় স্কুল, আমি নবোদয়েরই স্টুডেন্ট, তো নবোদয় বিদ্যালয় তামিলনাড়ুতে একটাও নেই। ওই রাজ্য এখনো নবোদয় বিদ্যালয় ওপেন হয়নি। আমি এটা জিজ্ঞাসা করবো বলে যে তোমরা কি ওখানে নবোদয় বিদ্যালয়ে আছো? আচ্ছা দেখেন স্যার, দেখেন আপনি কত রকমের স্টুডেন্ট পেয়ে গেছেন, দেখেন। না না, ও যখন বলেছিল আমি ইংলিশ মিডিয়ামে, তখন আমি ফিল মানে বুঝতে পেরেছিলাম হালকা করে যে হয়তো নবোদয় বিদ্যালয় বা কোনো মানে এখন তো সব যাই হোক। হ্যাঁ, নবোদয় বিদ্যালয় তোমার কাছ থেকে শিখলাম এটা। ওই যে তামিলনাড়ুতে নেই বলছো, হ্যাঁ যদিও স্ট্যালিন এগুলোকে বিরোধিতা করে, বিশেষ করে ওই তামিল ভাষাকে ওরা বেশি গুরুত্ব দেয়, তোমরা জানো সবাই। ওরা তো চাইলে এখন ভারতকে 2 টুকরো করে ফেলে, উত্তর ভারত একটা, দক্ষিণ ভারত একটা। ওরা তো অনেক কিছু। সেটাই, কেন এরা করে তা কি জানি, মানে কোন একটা ওদের রিজিওনাল কিছু একটা আছে হয়তো।
অ্যাকচুয়ালি ওরা প্রথম নর্থ থেকেই ইন্ডিয়ার হিন্দিটাকে কালচারটা স্যার, পুরো হিন্দিটাকে প্রথম থেকে ওরা প্রেফার করতে চায় না। হ্যাঁ হ্যাঁ নর্থের কালচারটা পুরো মিক্সড হয়ে গেছে আর ওরা নিজেদের কালচারটাকে ধরে রেখেছে সেই জন্য। ধরে রাখাটা ঠিক আছে, ধরে রাখতে হবে। একটা দেশে আছি, সবকিছু তো মিলেমিশে থাকতে হবে ভাই। হুম। সবসময় সবের বিরোধিতা করলে হয়? আরে বল্লভভাই প্যাটেল হতে হবে দুই একজনকে, ওই আমাদের এই বল্লভভাই একদম প্যাটেলের ওই মতো লোকটা ছিল বলেই সব একসাথে হয়েছে। মেরে ঠেঙিয়ে একদম হাড্ডু মানে হালুয়া গরম করে দিতে হবে, ঠিক আছে, দিলে তারপর ঠিক হয়ে যাবে। এই যেমন ওই জম্মু কাশ্মীরকে অমিত শাহ, সত্যি কথা যা কিছু অমিত শাহ মেরে ঠেঙিয়ে কিন্তু জম্মু কাশ্মীরকে রাজ্য করে দিয়েছে, ঠিক আছে। আগে যে গন্ডগোল উৎপাত হতো এখন আর সেই সব হয় না, এখন মোটামুটি এই মাঝে এই পাহেলগামটা করে দিয়ে নেই বলে ওখানকার ওখানকার এসে আবার মমতাকে উস্কায়। মমতা ঠিক বলেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ, আর ওইগুলো পলিটিক্স আর কি, যাই হোক। মুফতি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটাকে বলা হয় পেজ সেটিং স্কুলও বলা হয়। মানে এই সমস্ত স্কুলগুলোকে কি দেখে, আরেকবার বলেন? পেজ সেটিং। হ্যাঁ পিএসসি পেজ সেটিং স্কুল বলা হয় নবোদয় বিদ্যালয়গুলিকে। কারণ হচ্ছে এখানে তখন বলা হয় যে ভাই এই সমস্ত বিদ্যালয়গুলো পথ প্রদর্শক হিসাবে কাজ করবে। মানে কি, এখানে তো ইংলিশ মিডিয়াম, মানে সমস্ত ইংলিশ। আচ্ছা, হিন্দি কি তোমরা শিখেছিলে শুভময়? হ্যাঁ স্যার, ইংলিশ মিডিয়াম থাকবে, হিন্দিটা তোমার হচ্ছে ওই যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হয়, তো হ্যাঁ, হিন্দিটাও আমাদের থাকে। মানে সেকেন্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, বা ওই অল্টারনেটিভ চেঞ্জ করা যায় বাংলা হিন্দির মধ্যে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই আছে। তো পেজ সেটিং স্কুল এই কারণে প্রতিষ্ঠা করা হয় যে এই সমস্ত স্কুলগুলোকে দেখে অন্যান্য যে স্কুলগুলো পথ প্রদর্শন করবে, ঠিক আছে। বলে না এই ভালো ছেলেকে দেখে এই ওর ছেলের মতো হতে পারো না তোমরা, না তোমরা বলো তো, ওর দেখ ওই ছেলেটা কি সুন্দর পড়াশোনা করছে, ওর মতো হতে পারিস না, এরকম বলিস না, বলো না তো এরকম আর কি ভাই, ভালো ছেলের মতো তৈরি করার চেষ্টা করেছিল সরকার, যে এরকম একটা ভালো ছেলে থাকবে, ভালো স্কুল থাকবে, যাকে দেখে অন্যান্য স্কুলগুলো অনুকরণ করবে, করে হচ্ছে তাহলে বাকি স্কুলগুলো আর কি উন্নতি হবে। সবাইকে তার উন্নতি করা যায় না, মানে সবাইকে আর সেই ইয়ের মতো, ওই যে বলো না ওই ছুঁয়ে পড়ে নীতি, ডাউন ফিল্ট্রেশন থিওরি মতো। ডাউন ফিল্ট্রেশন নীতি যে আছে ওইটার উপর। হ্যাঁ, ডাউন ফিল্ট্রেশন মেকলে যেটা করে গেছিল ওই রকম আর কি। চলো নেক্সট দেখো, একটা সুপারিশ দেখো, আরসিআই পাঠ্যক্রম সুপারিশ। আরসিআই সম্পূর্ণ অর্থ কে বলতে পারবে? আরসিআই পাঠ্যক্রমের সুপারিশ। অপশন দিলে বলে দেবো। না না, অপশন দিলেই তো সব হয়ে গেল। আচ্ছা, আমি একটা ক্লু দিচ্ছি, যেটা হচ্ছে তোমার প্রতিবন্ধী শিশুদের জন্য, স্পেশাল চিলড্রেন। প্রতিবন্ধী বলা ভুল হবে। স্যার রাইট টু কনজারভেটিভ ইনস্ট্রাকশন বা এরকম কিছু? না না, নায়ক কি বলছো? রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, লিখে নাও। অফ ইন্ডিয়া। হ্যাঁ লেখো রিহ্যাবিলিটেশন লাইনটা একবার বলুন। আরসিআই পাঠ্যক্রম চালু করতে হবে নাকি? হ্যাঁ, আরসিআই পাঠ্যক্রমে সুপারিশ করা হয়। স্যার ফুল ফর্মটা বলুন। লেখো রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, মানে প্রতিবন্ধী বা স্পেশাল চিলড্রেনদের জন্য যে স্পেশাল মানে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে সুপারিশ করা হয়। নেক্সট লেখো জাতীয় সর্বভারতীয় স্তরে। আচ্ছা একটু লেখাবো, অনেকটা টাইম হয়ে গেছে, বাবারে 5টা বেজে গেল। আর এই দুই একটা পয়েন্ট লেখাবো, এন্ড করবো। হ্যাঁ চলো, চাকরি থেকে বিচ্ছিন্ন বলেছি, ইগনু বলেছি, অবৈতনিক বলেছি। আচ্ছা, রিহ্যাবিলিটেশন কাউন্সিল, এনসিটি লেখো। এনসিটি গঠন করার কথা বলা, এর উপর ভিত্তি করে 1995 এনসিটি গঠন হয়, 1994। হ্যাঁ লেখো এনসিটি গঠনের সুপারিশ করা হয়। স্যার কি এনসিটিই তো? এনসিটিই ওই টিচার এডুকেশন। টিচার এডুকেশনটা, হ্যাঁ। আচ্ছা, আরেকটা লেখো, কি বললেন স্যার? এনসিটি গঠনের সুপারিশ করা হয়। সালটা বলুন স্যার। না সাল, আচ্ছা 1994 লিখে নাও, মানে এখানে বলা হয় 1994 তৈরি করা হয়। আর একটা লেখো সর্বভারতীয় এনটিএ। এনটিএ মানে হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি,
মানে ওই যে পরীক্ষাগুলো হয় না, ওই নেট সেট এই সমস্ত পরীক্ষায়। নেট সেট ইউজিসি নেট হ্যাঁ এখন এনটিএ করেছে। হ্যাঁ, এখন এনটিএ আছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। লেখো এনটিএ গঠন করার হয়। মানে পরীক্ষার মাধ্যমে চাকরি, মানে চাকরির ক্ষেত্রে পরীক্ষা করা হবে আর কি। এনটিএ এই এরা বাছাই করবে, ন্যাশনাল টেস্টিং স্যার ফুল এজেন্সি। ফর্ম কি বললেন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি গঠন। বেশ হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে, এইটা কমপ্লিট করে দিলাম। মানে 86 টা পুরো কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। 2020 টা হবে না? 2000